বিশেষ একটা মিশন থেকে ফিরে এসে সবাই সুন্দরভাবে বিজয় মিশনটা উদযাপন করলাম। মজা মাস্তি করতে করতে সবাই বেশ ক্লান্ত আর বেশ রাতও হয়ে গেল, তাই সবাই আবার ঘুমাতে চলে গেলাম। পরের দিন সকালবেলা খাবার টেবিলে হঠাৎ করে আমাদের কর্নেল স্যার আমাকে বলে উঠল, নীল, অনেক তো হলো, এবার কয়েকদিন ছুটি কাটাও, বাড়িতে যাও। না স্যার, আমি আর কখনোই বাড়িতে যাব না। যেখানে আমার কোনো মূল্যই নেই সেখানে গিয়ে আমি কি করব বলুন স্যার? আমি সব কিছুই জানি, তারপর তোমার বাড়িতে যাওয়া উচিত। কিন্তু স্যার, তারা আমার সাথে যে অন্যায় অত্যাচার করেছে, তারপরও কোন মুখ নিয়ে আমি তাদের কাছে যাব? দেখো নীল, মানুষ সবসময় এক রকমের থাকে না, মানুষ পরিবর্তনশীল। তারা হয়তো এখন পরিবর্তন হয়ে গেছে। তুমি বরং একবার নিচে গিয়ে দেখে এসো, আর তোমার পরিবারকে সারপ্রাইজটা দিয়ে এসো। আমি তো যেতে চাই না স্যার, তবে এবার আপনার কথা রাখার জন্য যাব। আমার জনগোষ্ঠী ও পরিবার যে অন্যায় আমার সাথে করেছে সেটা আমি কখনোই ভুলব না। হুম, আমি সবই বুঝতে পারছি যে তুমি কী কারণে বাড়ি যেতে চাচ্ছ না। আমি তোমাকে জোর করব না, আমি শুধু বললাম আর কি, বাকিটা তোমার ব্যাপার। ওকে স্যার, আমি একটু ভেবে আপনাকে জানাবো। ওকে, ঠিক আছে। এই বলেই স্যার চলে গেলেন। আমি আমার নিজের রুমে এসে শুয়ে পড়লাম। তারপর অঝোর ধারায় কান্না করতে লাগলাম। কেন কেন আজকে আমার জীবনটা এমন হলো? কেন আমার পরিবার পরিজন আমার সাথে এমনটা করলো? আমি তো কোনো অন্যায় করিনি। কেন তারা সত্য মিথ্যা যাচাই করলো না? কেন তারা আমার কোনো কথাই শোনেনি? আমি তো তাদেরই সন্তান ছিলাম। কত কিছু না করেছি তাদের জন্য। আমি আমার বাল্যকাল মাটি করে দিয়েছিলাম তাদের জন্য। যখন আমার খেলা করার সময় ছিল তখন আমি রোজগার করে তাদেরকে সাহায্য করেছি। তারপরও আমার সাথে কেন এমনটা হলো? বলো আল্লাহ, বলো। এসব বলছি আর কান্না করছি। কিছুক্ষণ পর নিজেকে কন্ট্রোল করে মনে মনে প্রতিজ্ঞা করলাম যে আমি বাড়িতে যাব। সেখানে গিয়ে আমি সবার থেকে প্রতিশোধ নিব। আমি তাদের কাছে জানতে চাইবো তারা কেন আমার সাথে এমনটা করলো, কী দোষ ছিল আমার। এই সব কিছুর উত্তর, এই সব প্রশ্নের উত্তর আমার জানতেই হবে। কেন তারা আমার সাথে এমনটা করলো? যেই ভাবা সেই কাজ। কর্নেল স্যারের সাথে কথা বলে বেরিয়ে পড়লাম বাড়িতে যাবার উদ্দেশ্যে। চলুন এবার আপনাদের আমার পরিচয়টা দিয়েই নেই। আমি নীল, বাসা বগুড়ায়। বর্তমানে আমি সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছি। এখন এটুকুই থাক, বাকি কথা না হয় পরেই হবে। আজকে অনেক দিন পর বাড়িতে যাচ্ছি। প্রায় 7 বছর পর নিজের বাড়িতে যাচ্ছি। মনের মাঝে আলাদা একটা অনুভূতি কাজ করছে। গাড়ির মধ্যে নিজের সিটে বসে বসে ভাবতে লাগলাম এইবার বাড়িতে গিয়ে সবার থেকে প্রতিশোধ নিতে হবে। এইবার অনেক দিনের ছুটি পেয়েছি। নিজের আসনে বসে থাকতে থাকতে হঠাৎ করেই মনে পড়ে গেল আগের দিনের কথা। আগের দিনগুলো কতই না সুন্দর ছিল, কতই না সুখের ছিল দিনগুলো। কিন্তু হঠাৎ করেই একটা দমকা হাওয়া এসে আমার সুন্দর দিনগুলো শেষ করে দিল। আমার দিনগুলোর পরিবর্তন করে দিল। হঠাৎ করেই একদিন আমার সাথে ঘটেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যার জন্য আজকে আমি আমার নিজের পরিবার থেকে দূরে আছি। মনে পড়ে গেল সেই দিনটির কথা। সেই দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় একটি দিন। ওই দিনটি আমি কখনোই ভুলতে পারবো না। যে কারণে আজকে আমি সব ছেড়ে একা হয়ে আছি, সেই কাহিনীটাই আপনাদেরকে বলি চলুন। তখন কেবল আমি মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে অলস সময় পার করছি। ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু খাবার খেয়ে চলে গেলাম আমার নিত্য দিনের কাজে। আজকে কাজে যেতে যেতে একটু দেরি হলো, কারণ আজকে আমার ঘুম থেকেই দেরিতে উঠেছি। সেই জন্যই আজকে কাজে আসতে দেরি হলো। আমি হাঁটতে হাঁটতে আমার কাজের জায়গায় চলে আসলাম। ও, আপনাদের তো বলাই হয়নি যে আমি কি কাজ করি। আসলে আমি হলাম মাঝি। আমার বাবাও একজন মাঝি। আমি কাজের জায়গাতে আসতেই আমার বাবা বলতে লাগলো, কিরে, তোর আসতে এতক্ষণ লাগে? আসলে বাবা আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। হয়েছে, আর কিছু বলতে হবে না। এখন তুই তাড়াতাড়ি নৌকায় চলে আয়, আমার অনেক ক্ষুধা লাগছে। ঠিক আছে আব্বু, তুমি চলে আসো, আমি নৌকায় যাচ্ছি। আচ্ছা তুই থাক, আমি আবার বিকালে আসবো। ঠিক আছে। এই বলে আব্বু চলে গেল। আমি আব্বুর জায়গায় গিয়ে নৌকা চালাতে লাগলাম। প্রতিদিন সকাল 8টা-9টার সময় আমি বাড়িতে থেকে বেরিয়ে আসি নৌকা চালানোর জন্য। আমি আসার পর আব্বু নৌকাটা আমাকে চালাতে দিয়ে বাড়িতে যেয়ে খাবার খেয়ে রেস্ট নেয়। আর এই সময়টাই আমি নৌকা চালাই। দুপুরের দিকে আমি নৌকাটা ঘাটে বেঁধে রেখে বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে গোসল করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আর এদিকে আমার আব্বু বাসায় এসে তার ছোট ভাইয়ের বাড়িতে চলে যায় কিছু দরকারের জন্য। আমাদের বাড়ি আর আমার চাচার বাড়ি একটাই, মাঝখানে শুধু বড় একটা আঙিনা। এই মাথায় আমাদের বাড়ি আর অপর সাইডে আমার চাচার বাড়ি। আর বাবা চাচাকে গিয়ে বলে, রাজু, তোর কাছে তো আমি আমার ভাগের সব জমিগুলো বন্ধক রাখছি। তুই আমাকে ওই জমিগুলোর উপর আরও কিছু টাকা দে। আমি নীলকে ভালো একটা কলেজে ভর্তি করিয়ে দিই।
ছেলেটা তো বড় হচ্ছে, চাকরি বাকরি করে তোকে সব টাকা ফিরিয়ে দিয়ে আমার জমির কাগজগুলো তোর কাছ থেকে নিয়ে নিব। কিসের জমি আমার কাছে বন্ধক রেখেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে, আমার ভাগের যে 6 বিঘা জমি তোর কাছে বন্ধক রেখে 3 লাখ টাকা নিলাম, তুই কি সব ভুলে গেলি? আরে, ওগুলো তো তুমি বন্ধক রাখোনি, ওগুলো তো তুমি বিক্রি করছো। আরে দূর, মজা বাদ দিয়ে ওই জমিগুলোর উপর তুই আমাকে আরও 50,000 টাকা দিয়ে দে, আমি নীলকে ভালো একটা কলেজে ভর্তি করিয়ে দিই। দেখো, তুমি আমার কাছে তোমার সব জমি বিক্রি করছো। এই চলে যাও তো, বিরক্ত করো না। এমন সময় আমার চাচি বলে উঠল, এই, যান তো এখান থেকে। এক জমির আর কতবার টাকা নেবেন? ফকিরের মতো টাকা চাইতে আসছেন। লজ্জা করে না ছোট ভাইয়ের কাছে টাকা চাইতে? বেহায়া কোথাকার, আসছে ছোট ভাইয়ের কাছে ভিক্ষা করতে। আমি কি এমনি এমনি টাকা নিতে আসছি? আমি ওর কাছে আমার জমি বন্ধক রেখেছি, আর তাই তো টাকা নিতে এসেছি। আর তুমি সাবধানে কথা বলো, আমি তোমার বড়, সম্মান দিয়ে কথা বলো, ঠিক আছে? ফকিরনিকে আবার সম্মান দিতে হবে? পারলে নিজে রোজগার করে ছেলেকে কলেজে ভর্তি করিয়ে দেন, আর নির্লজ্জের মতো আর এখানে আসবেন না। এই তুমি ভিতরে যাও তো। আর ভাই শোন, তোমাকে আমি সাপ সাপ বলি, তুমি তোমার সব জমি আমার কাছে বিক্রি করছো, তার প্রমাণ আমার কাছে আছে। আর কখনো আমার কাছে টাকা চাইতে আসবে না। তুই এসব কি বলছিস? আমি ঠিক বলছি। তুই তোর সব জমি আমার কাছে বিক্রি করছিস, সব আমার কাছে প্রমাণ আছে। তুই তাহলে আর সাথে বেইমানি করলি? তোকে আমি ছোট থেকে এই দিন দেখার জন্য বড় করেছি, নিজে না পড়াশোনা করে তোকে পড়াশোনা করেছি। ওই সব আবেগী কথা বাদ দিয়ে চলে যা তো। আর তুই আজকে থেকে আর আমার ভাই না। এই বলে চাচা এসে আমার আব্বুকে একটা ধাক্কা দেয়, যার ফলে আব্বু মাটিতে পড়ে যায়। আব্বু মাটি থেকে উঠে গিয়ে আমার চাচাকে একটা চড় মারে। চাচাকে চড় মারা দেখে আমার চাচি ও চাচা এসে আবার আব্বুকে মারতে থাকে। এগুলো দেখে আমার মা চিল্লানি দিয়ে ওঠে। হঠাৎ করে বাইরে চিল্লাচিল্লির শব্দ শুনে আমি আমার ঘর থেকে বের হয়ে যাই। বাইরে এসে তো আমি অবাক হয়ে যাই, কারণ বাইরে আমার চাচা চাচি আমার বাবাকে মারতেছে। এটা দেখে তো আমার মাথায় রক্ত উঠে যায়। আমিও সাথে সাথেই পাশে থাকা একটা বাঁশ হাতে তুলে নিয়ে আমার চাচাকে মারতে লাগলাম। আপনারাই বলুন, কোনো ছেলে যদি দেখে তার বাবাকে কেউ মারতেছে, তাহলে সে কিভাবে চুপ থাকবে? আমি আমার বাবাকে মারতে দেখে তাদেরকে পিটাতে থাকি। একটা সময় আশেপাশে অনেক লোকজন চলে আসে। তারা এসেই আমাদের সবাইকে আলাদা করে। এই দিন বাঁশ দিয়ে পিটানোর ফলে আমার চাচার মাথার কিছুটা অংশ ফেটে যায়। চাচি সহ কিছু লোকজন চাচাকে ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে যায়। আমার বাবারা দুই ভাই, আর বাবাই হচ্ছে বড়। আর যার সাথে মারামারি করলাম তার নাম হলো রাজু। সে আমার রাজু কাকা। সে আমার বাবার আপন ছোট ভাই। আমার ওই চাচার একটা মেয়ে আছে, তার নাম হলো রাফা। ওর বয়স 12 বছর। আর আমার পরিবার বলতে আমি, বাবা, মা আর ছোট বোন, ওর নাম জান্নাত। এই 4 জনের মিলেই সুখী পরিবার। বিকেলে আমি বারান্দায় বসে বসে ছোট বোনটাকে পড়াচ্ছিলাম। হঠাৎ করে দেখি রাজু কাকা মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় হুট করে আমাদের এলাকার মেম্বার সহ আরও কয়েকজনকে নিয়ে চলে আসে। দেখে বোঝা যাচ্ছিল তারা বিচার সালিশ করতে আসছে। আমি সবাইকে দেখে সালাম দিলাম। মেম্বার কাকা আমার সালামের উত্তর নিয়ে বললেন, এই, যা তোর বাপ মাকে ডেকে নিয়ে আয়। আমি কোনো কথা না বলে আব্বু আম্মুকে ডাক দিলাম। আমার ডাক শুনে তারা বাইরে বের হয়ে আসলো। আব্বুকে দেখে মেম্বার বলে উঠল, রহিম, তুমি আর তোমার ছেলে মিলে নাকি রাজু আর তার বউকে মেরেছো? এই তুই আমার দোষ দিচ্ছিস কেন? তুই কেন আমার কাছে আসছিলি বল? আমি কি তোকে ডেকেছিলাম? তুই আমার বাড়িতে না আসলে আজকে এমন হতো না। কাকা, তোমারই তো ভাই, তোমার বাড়িতে না গেলে কার বাড়িতে যাবে বলো? কুত্তার বাচ্চা, তুই এখন আমাকে কাকা বলছিস? কোন সাহসে তুই আমাকে কাকা বললি? আজকে তো তোকে আমি পুলিশে ধরিয়ে দিব। আমাকে মারিস তাই না? রাজু, সাবধানে কথা বল, ভুলে যাস না তোর ছোট ভাইয়ের ছেলে। এই রাজু, তুমি চুপ করো। আর কি নিয়ে এসব ঝামেলা হয়েছে সেটা বলো। মেম্বার সাহেব, রহিম আমার কাছে টাকা চাইছে, আর আমি টাকা দেইনি, এজন্য সে আমাকে মেরেছে। রাজু, তুই সব সত্য কথা বল, মিথ্যে বলছিস কেন? আমি তো সত্যি কথাই বলছি। রহিম, এবার তুমি বলো তো কি হয়েছে। তারপর আব্বু সবকিছু খুলে বলে। সব শুনে মেম্বার বলে, সবই তো শুনলাম। রাজু, তুমি যে রহিমের থেকে জমি কিনেছো তার প্রমাণ কি?
আমার কাছে দলিল আছে, দাঁড়ান আমি এক্ষুনি দলিল নিয়ে এসে দেখাচ্ছি। তারপর রাজু কাকা কিছু দলিল নিয়ে এসে দেখায়। সব কাগজ দেখে মেম্বার বলল, সবই তো দেখলাম, রাজু তো ঠিকই বলেছে। রহিম, তুমি তো তোমার সব জমি বিক্রি করেছো, তাহলে তুমি কেন ওর কাছে টাকা নিতে গিয়েছিল? আমি তো জমি বন্ধক রেখেছি, আমি তো জমি বিক্রি করিনি। তুমি বললে তো আর হবে না, রাজু তো প্রমাণ দেখিয়েছে। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে তুমি জমি বন্ধক রেখেছো? আমি নিজের ভাইয়ের কাছে জমি বন্ধক রেখেছি, এটাতে আবার প্রমাণ লাগে নাকি? আর রাজু তো সব জাল দলিল দেখালো। এই তুই তো অশিক্ষিত, তুই দলিলের কি বুঝবি? এটা জাল দলিল, তুই কিভাবে জানিস? এসব কথা বললে তো আর হবে না, আবেগী কথা বললে তো আর প্রমাণ হয় না যে তুমি জমি বিক্রি করনি, বন্ধক রেখেছো। তুমি জানো এখন যদি রাজু গিয়ে তোমার নামে মামলা করে তাহলে তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। এরপর যদি তুই আমার কাছে কোনো টাকা পয়সা চাইতে যাস তাহলে আমি তখন পুলিশে ধরিয়ে দেব। রাজু, এবারের মতো ওকে মাফ করে দাও। আর এই যে তুই বড়দের মাঝে আসবি না, আমি নরমভাবে বললাম বলে হালকা করে নিস না। মেম্বার সাহেবও আমাকে মেরেছে, ওকে আমি এমন শাস্তি দেব যে ও সারা জীবন মনে রাখবে। এই কথা বলেই সবাই চলে গেল। আমিও বাবার কাছে চলে গেলাম। আব্বু, তুমি কি সব জমি বিক্রি করেছো? না রে বাবা, আমি শুধু বন্ধক রেখেছি, শুধু বিক্রি করিনি। জমি বন্ধক রেখে তোর দাদির চিকিৎসা করেছি। ও, বুঝতে পারছি। কাকা তোমার থেকে ধোকা দিয়ে এসব লিখে নিয়েছে। তুমি চিন্তা করো না আব্বু, একদিন আমি এসব কিছু ফিরিয়ে নিব। বাবা, তাই যেন হয়। আর মেম্বার রাজুর থেকে ঘুষ নিয়ে জাল দলিল দেখেও রাজুর পক্ষে কথা বলেছে। মূলত এই দিন থেকে আমাদের পিছনে রাজু কাকা লেগেই থাকতো। এর কয়েকদিন পর আমার জীবনে এমন একটি দিন চলে আসে যেটা কোনো মানুষই চাইবে না এমন দিন তাদের জীবনে আসুক। আমি সন্ধ্যার সময় আমার রুমে বসে জান্নাতকে পড়াইতেছিলাম। এমন সময় হঠাৎ করে রাজু কাকার বউ তাদের বাড়িতে যাওয়ার জন্য আমাকে ডাক দেয়। আমিও সরল মনে ওদের বাসায় চলে গেলাম। যাওয়ার পর চাচি আমাকে বলতে লাগলো, এই তুই রাফার ঘরের ফ্যানটা একটু ঠিক করে দে তো, তোর চাচা বাসায় নাই, তাই তোকে ডাক দিলাম। আমি বাড়তি কোনো কথা না বলে রাফার ঘরের দিকে যেতে লাগলাম, আর চাচি তার কাজে চলে গেল। আমি গিয়ে রাফার ঘরে গিয়ে আমি ফ্যানের সুইচটাতে টিপ দিলাম। দেখলাম সবই কিছু ঠিকঠাক আছে। এটা দেখে আমি রাফাকে বললাম, কী রে রাফা, তোর ফ্যান তো ঠিকই আছে, তাহলে আমাকে চাচি ডাকলো কেন? আমি কি জানি। এটা বলে রাফার রুমের দরজা লাগিয়ে দিল। রুমের দরজা লাগিয়ে দিলি কেন রে? একটু পরেই বুঝতে পারবি, দাঁড়া। এই কথা বলে রাফা তার রুমের বিছানা এলোমেলো করে ফেলল। আমি কিছুই বুঝতে পারছি না যে রাফা কী করতে চাইছে। বিছানাটা এলোমেলো করার পর রাফা তার জামার একটা হাতল ছিঁড়ে ফেলল। আরে আরে, কি করছিস তুই এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে চুপ করে থাক, একটু পরে বুঝতে পারবি। দেখ, তোর মতিগতি আমার একদমই ঠিক লাগছে না। থাক, আমি চলে গেলাম। এই কথা বলে আমি যেই দরজা খুলতে যাব এমন সময় রাফা চিৎকার দিয়ে উঠল আর বলল, নীল ভাইয়া, আমার সাথে তুমি এমন করছো কেন? আমাকে বিছানায় চেপে ধরে আছো কেন? আর জামা ছিঁড়লে কেন? কথাগুলো জোরে আর কান্না করতে করতে বলল, সব না তুই করেছিস, এখন আমার দোষ কেন দিচ্ছিস? প্লিজ ভাইয়া, আমার সাথে এমন করো না। আমি না তোমার বোন, এসব করা ভালো না। রাফার মুখে এমন কথা শুনে ওর মা চলে আসলো, আর তার সাথে রাজু কাকাও চলে আসলো। এবার আমার বুঝতে বাকি রইল না যে আমার সাথে কি হতে যাচ্ছে। চাচি দরজার বাইরে এসে দরজা ধাক্কা দিতে লাগলো, আর এদিকে রাফাও গিয়ে দরজাটা খুলে দিল। তার বাবা মাকে জড়িয়ে ধরলো সে। চাচা চাচি বুঝতে পারলো যে রুমের মধ্যে কি হয়েছে। রাজু কাকা এসেই তো আমাকে মারতে লাগলো। আমাকে মারতে দেখে দূরে থেকে আমার বাবা মাও চলে আসে, এসে রাজু কাকার থেকে আমাকে ছাড়িয়ে নেয়। তারপর রাজু কাকাকে আমার বাবা বলতে লাগলো, কি কুলাঙ্গা ছেলে জন্ম দিছিস যে সে অন্যের ঘরে গিয়ে ধর্ষণ করতে যায়? আজকে দেখ তোর ছেলেকে আমি কি করি। চাচা, আমি তো কিছুই করিনি। রাফা এসব মিথ্যা নাটক করছে। প্লিজ, আপনারা আমাকে ভুল বুঝবেন না। শুয়োরের বাচ্চা, সুযোগ পেয়ে ফাঁকা বাড়িতে ঢুকে আমার মেয়েটাকে একা পেয়ে আমার মেয়েটার সর্বনাশ করতে আসছিস? চাচি, আপনি তো আমাকে ডেকে এনেছেন, আর এখন এসব কি বলছেন? এই মিথ্যে বলবি না। আমি কখন তোকে ডেকে আনলাম? আমি তো জানি না যে তুই আমাদের বাড়িতে এসেছিস।
চাচি, আপনি তো রাফার ঘরের ফ্যানটা ঠিক করার জন্য আমাকে ডেকে নিয়ে এসেছেন। এই রাজু দেখ, আমার ছেলেকে ছেড়ে দে। আমার ছেলে এমন কাজ করতে পারে না। তুই আমার ছেলেকে ছেড়ে দে। বাহ, বাহ, বাহ! ছেলেকে আমার মেয়ের পেছনে নিজের ছেলেকে লেলিয়ে দিয়ে এখন নাটক দেখা হচ্ছে। ছি, আপনার এমনটা কিভাবে পারেন? ওহ, বুঝতে পারছি। আমাদের টাকা পয়সা বেশি বলে লোভে পড়ে আমার মেয়েটার পেছনে নিজের ছেলেকে লেলিয়ে দিয়েছেন। ছোট বউ, তুমি এসব কি বলছো? আমরা কেন তোমার মেয়ের পিছনে আমাদের ছেলেকে লাগিয়ে দিব? তাহলে আপনার ছেলে কেন আমাদের বাড়িতে ঢোকার সাহস কিভাবে পায়? আর ঢুকতেই সোজা আমার মেয়ের রুমে গিয়ে তার সাথে অসভ্যতামি করার সাহস কিভাবে পায়? আমার ছেলে এসব করতেই পারে না। আপনাদের সামনেই তো নীলকে আমাদের বাড়ি থেকে বের করলাম। আপনারা যদি তাও বিশ্বাস না হয় তাহলে দাঁড়ান, আপনাদের সামনেই আমি ওকে জিজ্ঞাসা করছি ও আমাদের বাড়িতে কার রুমে। নিজের ছেলের মুখে শুনে তো আর তারা অবিশ্বাস করবে না। এই কুলাঙ্গার, তুই কার রুমে ছিলি বল? আমি চুপ করে আছি, কি বলবো ভেবে পাচ্ছি না। কি হলো, চুপ করে আসিস কেন? চুপ করে আছিস কেন? বল তুই ওদের বাসায় কার রুমে ছিলি? হ্যাঁ বাবা, বল তুই কার রুমে ছিলি? বল, ওরা সবাই মিথ্যা কথা বলছে। আসলে মা, এই আসলে না নকলে যেসব বাদ দিয়ে সত্যি কথাটা বল, না হলে আজকে তোর সামনে থানায় ইপটিজিংয়ের মামলা দেব। না চাচি, প্লিজ এসব কিছু করবেন না। আপনি তো আমাকে রাফার ঘরে গিয়ে ফ্যানটা ঠিক করে দিতে বললেন। তুই কার রুমে ছিলিস সেটা বল, না হলে আমি এক্ষুনি থানায় ফোন দিলাম। আমি কোনো উপায় না পেয়ে বলে দিলাম আমি রাফার রুমে ছিলাম। এই কথা বলার সাথে সাথেই বাবা এসে আমাকে কয়েকটা চড় মারলেন। এতক্ষণে আশেপাশে অনেক লোকজন জড়ো হয়ে গেছে, আর এর মধ্যে মা তো বলেই দিল। আজকে থেকে মনে করব আমার কোনো ছেলে নেই। আমি ভাবতাম আমার ছেলের মতো ছেলেই হয় না, কিন্তু আজকে তুই আমার সব ধারণা ভুল প্রমাণ করে দিলি। আম্মু, তুমি এসব কি বলছো? আমি কিছুই করিনি, বিশ্বাস করো। সি সি সি, তোকে কি আমি আমার পেটে রেখেছি? এটা ভাবতেও আমার ঘৃণা লাগছে। তোর ওই মুখে আমাকে আর মা বলবি না। তোর মুখে মা ডাক শোনার আগে যেন আমার কান বয়রা হয়ে যায়। আর কখনো আমাদের সামনে আসবি না। আজকে থেকে মনে করব আমার ছেলে মারা গেছে। এই কথা বলেই মা সেখান থেকে আমার ছোট বোনটাকে নিয়ে চলে গেল, আর বাবাও চলে গেল। চলে যাওয়ার আগে বাবা শুধু আমাকে একটা কথাই বলে গেল। তোর মতো কুলঙ্কার ছেলের জন্য আজকে আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেল। তুই আর কোনো দিন আমার বাড়িতে ঢুকবি না। আজ থেকে তোর জন্য আমার বাড়ির দরজা বন্ধ। আব্বু, বিশ্বাস করো, আমি রাফার সাথে কিছুই করিনি। ওরা আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। প্লিজ, তোমরা আমাকে ভুল বুঝো না। আমার যা বুঝার তা বুঝে গেছি। আর কখনো আমাকে আব্বু বলে ডাকবি না। আর শোন, তোর মতো কুলাঙ্গার ছেলের মুখ আমি দেখতে চাই না। প্লিজ আব্বু, আমার কথাটা শোনো। তোর ওই মুখে আমাকে আব্বু ডাকবি না। আর তুই কোনো দিন আমার চোখের সামনে আসবি না। আমার বাড়িতে তোর মতো একটা ধর্ষকের কোনো জায়গা নেই। তুই আমার কেউ না। আমি এসব কিছুই করিনি। ওরা সবাই মিলে আমাকে চক্রান্ত করে ফাঁসিয়ে দিচ্ছে। তোমরা প্লিজ ওদের কথা বিশ্বাস করো না। আর আমি এখানে না থাকলে কই যাব বলো? তোমরা স্যার আমার আর কেই বা আছে? চোরের মার বড় গলা, খবরদার আমাদের কোনো দোষ দিবি না। আর আমার মেয়ের সাথে এমন কাজ করার সাহস তোকে কে দিয়েছে? বল কুত্তার বাচ্চা, দাঁড়া, তোকে আজকে যে কি করব দেখ শুধু। তুই কই যাবি সেটা আমি জানি না। তুই আমাদের সাথে আর থাকবি না। আমার মেয়েটা বড় হচ্ছে, ওকে বিয়ে দিতে হবে। আমি চাই না তোর জন্য আমার মেয়ের কোনো সমস্যা হোক। এই ঘটনাটা সবাই জেনে গেছে। আমার মান সম্মানে তো আর কিছু রাখলি না। এবার তো বোনের মুখের দিকে তাকিয়ে আমাদের সাথে আর যোগাযোগ করবি না। আর আমাদের বিরক্তও করবি না। না হলে আমি নিজে থেকে পুলিশে ধরিয়ে দেব। এই কথাগুলো বলে আব্বু চলে গেল, আর আমার চাচা আমাকে বলতে লাগলো, দেখ তোর থেকে সবাই কেমন মুখ ফিরিয়ে নিল। এখন দেখ আমি তোকে কি করি। বলেই কাকা আমাকে মারতে লাগলো। এদিকে চাচিও এসে আমাকে কয়েকটা কিল ঘুষি মারতে লাগলো। আমার বাবা মা তো চলেই গেল, আর এদিকে আমি তাদের মার খেতে লাগলাম। আমি কিছুই বলতে পারছি না, বা নড়তে বা করতেও পারছি না। আমি
পুরোই বাকরুদ্ধ হয়ে গেলাম। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আমার মাথায় শুধু বাবা মায়ের কথাগুলোই ঘুরপাক খাচ্ছে। তারা আমাকে এভাবে পর করে দিল। তারা তো জানে যে আমার চাচা চাচিরা কেমন। তারা কিভাবে এই ঘটনাটাকে বিশ্বাস করলো? না, এখানে আর থাকাই যাবে না। যেখানে নিজের পরিবারের লোকজনই নিজেদেরকে বিশ্বাস করে না, সেখানে থেকে কী লাভ বলুন? এদিকে চাচা চাচিরা আমাকে ইচ্ছামতো পিটালো। তারপর তারা আমাকে বাড়ির উঠানে ফেলে রেখে চলে গেল। আস্তে আস্তে সবাই চলে গেল। এদিকে বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। তখনও কেউ আমাকে ধরতেও আসলো না। আমি উঠানোই পড়েছিলাম। ব্যথায় আমি উঠতেও পারছিলাম না। শরীরের সব শক্তি দিয়ে ওঠার চেষ্টা করতেছি, তারপরও আমি উঠতে পারতেছি না। আমি একাই উঠোনে পড়ে আছি। আশেপাশের কেউই নেই। ঠিক ওই সময় আমার চাচা আমার কাছে এসে বলতে লাগলো, কি রে, এখন কেমন লাগে? আমার সাথে পাঙ্গা নিস? দেখ কেমন জেদ করে তোকে এমন শাস্তি দিলাম। আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে তোর কঠিন শাস্তি দেব, তোর থেকে আমি প্রতিশোধ নেব। আর আজকে কেমন করে আমি প্রতিশোধ নিলাম তোর থেকে। আমি চুপ করে আছি। তার কোনো কথার জবাব দিচ্ছি না। আমি কথা বলছি না দেখে আমার চাচা আবারও বলতে লাগলো, আমাকে মারিস তাই না? এখন বুঝ তুই কার সাথে লেগেছিস। এখন তো তোকে আমি পুলিশে ধরিয়ে দেব। পুলিশকে ফোন দিয়ে সব বলে দেব নাকি? ছি ছি ছি, আপনি এতটা নিচু? সামান্য একটা বিষয় নিয়ে এমন একটা ঘটনা ঘটাতে আপনার বিবেকেও বাঁচলো না? এটাকে তুই সামান্য বিষয় বলিস? তুই আমাকে মেরে আমার মাথা ফাটিয়ে দিছিস, আর এটাকে সামান্য বিষয় বলিস? এখন তোকে এই এলাকা ছাড়া করব। আপনাকে আমার চাচা ভাবতেও ঘৃণা লাগছে। কতটা নিচু মনের মানুষ হলে এমন একটা নাটক সাজাতে পারেন? আরে, নিজের মেয়ের মান সম্মানের বিষয়টাও তো একটু ভাবতে পারতেন। সেসব তোর চিন্তা করা লাগবে না। আর এখনই এই শহর থেকে চলে যাবি। আর কখনো এই শহরে দেখলে তোকে আমি খুন করে ফেলবো। আর একটা কথা শোন, তোর বাবার সব সম্পত্তি আমি জালিয়াতি করে নিয়েছি। এখন তুই কি করবি? এটা তো আমিই জানি। এই সব কিছুর বিচার আল্লাহই করবে। আরে যা যা, তোর মতো কত দেখলাম। এখন এখান থেকে চলে যা, না হলে আমি পুলিশকে দিয়ে তোকে ধরিয়ে দেব। আজকে আপনি আমার সাথে যেটা করলেন সেটার জন্য আপনাকে অনেক পস্তাতে হবে। আর আমার বাবা যে সম্পত্তি আপনি জালিয়াতি করে নিয়েছেন তা আমি উসুল করেই ছাড়ব। পালে নিয়ে দেখাস। আর এখনও তোর তেজ কমেনি তাই না? আর শোন, তুই এখান থেকে চলে যা, না হলে তোর কপালে আরও শনি আছে। বলেই কাকা চলে গেল। আমি সেখান থেকে উঠে দাঁড়ালাম। উঠে দাঁড়াতে প্রচুর কষ্ট হচ্ছিল। তারপরও উঠে দাঁড়ালাম। তারপর আস্তে আস্তে বাড়ির উঠোন থেকে বাহিরে চলে আসলাম। বাহিরে এসে দেখি চারপাশে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে। বাড়ির ভিতরে লাইট জ্বালানো ছিল বিধায় বুঝতে পারিনি যে বাইরে এত অন্ধকার হয়ে গেছে। আমি আস্তে আস্তে হেঁটে বাজারের দিকে যেতে লাগলাম। হাঁটতে প্রচুর কষ্ট হচ্ছে, তারপরও হাঁটতে হচ্ছে। কষ্ট করে হাঁটছি আর ভাবছি যে মানুষ এতটা নিচু কিভাবে হতে পারে, কিভাবে এমনটা করতে পারে। নিজের মনে জেদ পালন করতে আর একটা মানুষের জীবন তছনছ করে দিতেও দ্বিধাবোধ করে না। আর তার মন মানসিকতা এত নিচু যে তার জেদ পালন করতে সে তার মেয়েকেও ব্যবহার করলো। ছি ছি ছি, নিজের মান সম্মানের কথা একবারও ভাবলো না। আল্লাহ, তোমার দুনিয়ার মানুষ চেনা বড় দায়। চেনাই জানায় কে কেমন। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি আমার সাথে এমনটা হবে। সহজ সরল হয়েছিলাম বলেই আজকে এমনটা একটা দিন দেখতে হলো। আমি তো সরল মনে ওদের বাসায় গিয়েছিলাম, তাহলে আজকে কেন এমনটা হলো? আমি তো কখনোই কারো খারাপ চাইনি। আল্লাহ কেন যে আজকে আমাকে এমনটা দিন দেখতে হলো? এমন দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? হাঁটছি আর এসব ভাবছি। ভাবতে ভাবতে চোখ দিয়ে নোনা জল গড়িয়ে বেরিয়ে আসছে। জানি না এখন আমার কি হবে। এখন আমি কোথায় যাব? হাঁটতে হাঁটতে আমি ঘাটের পাড়ে চলে আসলাম। এই নদীটা পার হলেই ওপারেই বাজার। আমি নদীতে এসে হাত মুখ ধুয়ে নিলাম। শরীর থেকে ময়লাগুলো মুছে নিলাম। তারপর আমি একটা নৌকায় করে ঘাট পেরিয়ে ওই পারে বাজারে চলে আসলাম। বাজারে এসে দেখি এখনও কয়েকটা দোকান খোলাই আছে। পাশের একটা দোকানে টিভির স্ক্রিনে দেখলাম এখন রাত 9টা বাজে। পকেটে হাত দিয়ে দেখি আমার বাটন ফোনটা আমার সাথে আছে। আমার একটা বাটন ফোন ছিল, যেটা আমি ক্লাস 8-এ পরীক্ষা দিয়ে কিনেছিলাম। আর পকেটে কিছু টাকাও আছে। তারপর আমি একটা দোকানে চলে গেলাম। সেখানে গিয়ে একটা রুটি আর 1 কাপ চা কিনে খেলাম। খুবই ক্ষুধা লাগছিল। আর এত মার খাওয়ার ফলে শরীরটাও দুর্বল হয়ে পড়েছিল। বাজারের মসজিদে এসে আমি নামাজ পড়ে নিলাম। তারপর মসজিদে বসে বসে ভাবতে লাগলাম, নিজের মা বাবা বিশ্বাস করলো না আমাকে। কেন তারা আমাকে বিশ্বাস করলো না?
তারা তো জানে যে তাদের ছেলে এমনটা করতেই পারে না, তারপরও কেন তারা এমনটা করলো? আমি কি এতটাই খারাপ যে আমাকে বাড়ি থেকেই চলে যেতে বলল? আর আমার জন্য নাকি আমার একমাত্র ছোট বোনটারও বিয়েও হবে না। এসব কিছু ভেবে সিদ্ধান্ত নিলাম যে এখন আর এখানে থাকবোই না, চলে যাব এই শহর ছেড়ে। আমার কাছে যা টাকা আছে তা দিয়ে শুধু এখান থেকে বগুড়া শহর পর্যন্ত যাওয়া যাবে, তারপর আর কোনো টাকাই থাকবে না। হাঁটতে হাঁটতে সিএনজি স্ট্যান্ডে চলে আসলাম। যাওয়ার সময় পথে বাটন ফোনটা থেকে 2-3টা বন্ধুর নাম্বার বাটন ফোনের ফোন বুকে সেভ করে নিয়ে সিমটা ভেঙে ফেলে দিলাম। সিম রেখে কী লাভ বলুন? চলে আসলাম সিএনজি স্ট্যান্ডে। একটা সিএনজিতে চড়ে বসলাম। একটু পর এক এক করেই সব যাত্রী সিএনজিতে চড়ে বসলে সিএনজি চলতে শুরু করলো। আমি ক্লান্ত শরীরে থাকার কারণে সিএনজির ভিতরেই ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ করে সিএনজি চালকের ডাকে ঘুমটা ভেঙে গেল। আশেপাশে তাকিয়ে দেখলাম আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি। তারপর সিএনজি থেকে নেমে ভাড়াটা দিয়ে দিলাম। তারপর হাঁটতে লাগলাম। জানি না এখন আমি কই যাব, কিভাবে নিজের জীবন চালাবো। আমি কখনোই নৌকা ছাড়া অন্য কোনো কাজ করিনি। আর এদিকে মার খাওয়ার কারণে আমার শরীরটাও কেমন যেন ভার হয়ে আসছিল। মানে চোখে প্রচুর পরিমাণে ঘুম চলে আসছে। উপায় না পেয়ে আশেপাশের জায়গা খুঁজতে লাগলাম, কোথায় একটু ঘুমানো যায়। এই শহরে বেশি একটা আসিনি আমি। একটু খোঁজাখুঁজির পর একটা জায়গা খুঁজে পেলাম। একটা বাসার সামনে সুন্দর করে একটা বেঞ্চ রাখা। আমি সেখানে গিয়ে প্রথমে বেঞ্চটা ঠিকভাবে পরিষ্কার করে নিলাম। তারপর সেখানে শুয়ে পড়লাম। শুয়ে আছি আর চিন্তা করছি, খারাপ সময়ে আপনজনদের চেনা যায়। আজকে আমি আমার আপনজনকে চিনলাম। স্বার্থ ছাড়া কেউ কারো নয়। শরীর ক্লান্ত থাকার কারণে শুয়ে পড়তেই আমার দু চোখ লেগে আসে আর সাথে সাথেই আমি ঘুমিয়ে যাই। সকালবেলা কারোর হাতের ধাক্কায় আমার ঘুমটা ভেঙে যায়। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। উঠে দেখি যে সকাল হয়ে গেছে। আর পিছনে তাকাতেই দেখি একটা মাঝবয়সী মহিলা দাঁড়িয়ে আছে। তিনি আমাকে দেখেই বলে উঠল, এই ছেলে, তুমি এখানে শুয়ে আছো কেন? এটা পাবলিক বেঞ্চ, এটা জানো না? আর এত সকালে এখানে এসে ঘুমিয়ে আছো কেন? আসলে কালকে রাতে এই জায়গাটা ফাঁকাই ছিল, তো তাই আমি ঘুমিয়ে গিয়েছিলাম। মানে বুঝতে পারলাম না, বুঝিয়ে বলো। আর তোমার মুখে গায়ে ময়লা কেন? আর মনে হচ্ছে কেউ তোমাকে পিটিয়েছে। আমি মহিলাটার কথা শুনে নিজের হাতে পায়ের দিকে তাকালাম। আরে আসলেই তো আমার শরীরে অনেক ময়লা লেগে আছে। ও বুঝেছি, মার খেয়ে মাটিতে পড়েছিলাম, তো তাই এমনটা হয়েছে হয়তো। আমি চুপ করে রইলাম। আমি চুপ করে আছি দেখে তিনি আবারও বলতে লাগলো, এই কথা কানে যায় না? তোমার এই অবস্থা কেন? কোথায় মারামারি করে এসেছো বলো? এবারও আমি চুপ করে আছি। কি হলো তাও চুপ করে আছো কেন? ও, বুঝতে পারছি, ভালো কথায় কাজ হবে না। দাঁড়াও, আমি পুলিশকে ফোন করছি। মারামারি করে সেখানে লুকিয়ে আছো, তাই না? প্লিজ পুলিশকে ফোন করবেন না, আমি মারামারি করিনি। তাহলে তোমার এই অবস্থা কেন? আসলে এটা আমার কপালে লেখা ছিল, তাই এমনটা হয়েছে। আচ্ছা এখন আমি চলে যাই। বলেই আমি ওখান থেকে চলে আসতে যাব এমন সময় ওই মহিলাটা আবারও আমাকে পিছনে থেকে ডাক দিল। তারপর বলল, এই, তোমাকে আমি যেতে বলেছি? না তো। তাহলে চলে যাচ্ছিলে কেন? আর তোমাকে দেখে মনে হচ্ছে কিছু খাওনি, তাই না? হুম। আচ্ছা, তুমি আমাকে সব খুলে বলো তো, কি হয়েছে তোমার? তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি রাস্তার ছেলে। আগে রাস্তার ছেলে ছিলাম না, কিন্তু গতকাল থেকে রাস্তার ছেলে হয়ে গেলাম। কেন, কি এমন হয়েছে যে তুমি এখন রাস্তার ছেলে হয়ে গেলা? সে অনেক কথা। বলো দেখি, শুনি। আমার কথা শুনে কেন আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করবেন? আরে আমার হাতে সময় আছে, বলো দেখি, শুনি। তারপর মহিলাটা আরও অনেক জোরাজুরি করাতে আমি আমার জীবনে ঘটে যাওয়া সেই দিনগুলোর কথা তাকে খুলে বলি। সব কথা শুনে তিনি একটুও মন খারাপ করে আর আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে থাকে, এখন তুমি কি করবে বলে সিদ্ধান্ত নিয়েছো? জানি না, তবে আমি এই শহরে থাকতেই চাই না। আমার কাছে কোনো টাকা নেই। যদি টাকা থাকতো তাহলে আসলেই আমি এই শহর ছেড়ে অনেক দূরে কোথাও চলে যেতাম। কেন, এখানে থাকলে কি সমস্যা? এই শহরে আমার পরিচিত অনেকেই আসে তাদের কাজের জন্য। আমি চাই না যে আমার পরিচিত কেউ আমাকে দেখুক, তাই আমি এই শহরে থাকতে চাই না। আমার সকল কথা শুনে তিনি বললেন, ও আচ্ছা, আমি বুঝতে পারছি। তোমার কথাগুলো শুনে আমার খুবই খারাপ লেগেছে। তোমাকে যে কি বলে সান্ত্বনা দিব সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি চুপ করেই রইলাম। আচ্ছা বাবা, যাই হোক, তোমাকে একটা কথা বলি। অবশ্যই বলুন, কি বলবেন? তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, ওখানে গিয়ে থাকবে।
না না, এটা হয় না। আমি আপনার সাথে গিয়ে থাকতে পারবো না। কেন? আমি আপনাকে তো চিনিই না। তাহলে কেন আমি আপনার সাথে গিয়ে থাকবো? আর আপনি আমার কে বা হন? আমাকে তোমার মা ভাবতে পারো। আর আমি হলাম রুবি চৌধুরী। এখানে আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। ও, তার মানে আপনার বাড়ি বগুড়ায় না? না, আমার ভাই সেনাবাহিনীতে চাকরি করে, বগুড়ায় পোস্টিং হয়েছে, তাই দেখা করতে এসেছি। বুঝেছি। তবে আমি আপনার সাথে যেতে পারবো না। দেখো বাবা, তুমি গ্রামের সহজ সরল ছেলে। তুমি হয়তো বাইরের জগৎ সম্পর্কে তেমন কিছুই জানো না। বাইরের জগৎটা অনেক কঠিন। সবই জানি। দেখো বাবা, তুমি আমার সাথে চলো। যদি বিশ্বাস থাকে যে আমি তোমার কোনো ক্ষতি করব না, তাহলে তুমি আসতে পারো। আচ্ছা, আপনি যে আমাকে নিয়ে যেতে চাচ্ছেন, আপনি তো আমার সম্বন্ধে কিছুই জানেন না। আমি যদি খারাপ মানুষ হই? আমি একসময় বাংলাদেশ সেনাবাহিনীতে জব করতাম, তাই আমি মানুষের মুখ দেখে বুঝতে পারি যে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। সব কিছুই বুঝতে পারছি। এখন তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ, যাব। এছাড়া আমার আর কোনো উপায় নেই। উনি সত্যি কথাই বলেছেন। বাহিরের জগৎ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। তাই আমি ওনার কথায় ওনার সাথে যেতে রাজি হলাম। ওকে, তাহলে চলো আমার সাথে। আপনি কি আজকেই যাবেন? আজকে বিকালেই যাব। এখন চলো আমার ভাইয়ের বাসায় যাই। আর আমাকে তুমি আন্টি করে বলতে পারো। তারপর আমি রুবি আন্টির সাথে তার ভাইয়ের বাসায় যেতে লাগলাম। এভাবেই কেটে গেল সারাদিন। সন্ধ্যার সময় আমি রুবি আন্টির বাড়িতে যাওয়ার জন্য বের হলাম। আজকে সারাদিন আমি তার ভাইয়ের বাসায় ছিলাম আর তাদের সাথে গল্প করেই পার করলাম। তারা সবাই মিশুক প্রকৃতির মানুষ। তারা সবাই আমার জীবনের কাহিনীটা শুনে আমাকে নানানভাবে সান্ত্বনা দিয়েছে। আর তারা আমাকে কয়েক সেট শার্ট প্যান্টও কিনে দিয়েছে। ও, একটা কথা তো বলতেই ভুলে গেছি। রুবি আন্টির বাড়ি হলো যশোরে। তিনি যশোর সেনানিবাসে ছিলেন। পরের দিন সকালবেলা আমরা যশোরে পৌঁছে গেলাম। তারপর আন্টি আমাকে নিয়ে তাদের বাড়িতে চলে গেল। বাড়ির গেটের সামনে আসতেই তো আমি অবাক হয়ে গেলাম। কত বড় গেট আর কত বড় বাড়ি। আর তার বাড়ির বাইরে দেখি কয়েকজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। তিনি আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। বাড়ির ভিতরে যেহেতু আমি আরও অবাক হয়ে গেলাম। এত সুন্দর বাড়ি আমি আগে কখনোই দেখিনি। তারপর রবি আন্টি আমাকে কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা সবাই মূলত এই বাড়ির কাজের লোক। আমি তাদের সাথে গল্প করার মাঝে এক ফাঁকেই আন্টিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আন্টি, আপনার পরিবারের লোকজন কই? আসলে আমার পরিবার বলতে কেউ নেই। আমার শুধুমাত্র ওই ভাইটাই রয়েছে। ও, আপনি বিয়ে করেননি? করেছিলাম। সে অনেক কাহিনী। আপনার সময় থাকলে বলতে পারেন। যদি বলার মতো হয় তাহলে বলুন, আমি শুনতে চাই। শুনবে তুমি? হুম। শোনো তাহলে। তারপর আন্টি আমাকে সব কিছু খুলে বলতে শুরু করলো। আন্টির জীবনের কাহিনীটা শুনে তো আমি অবাক না হয়ে পারলাম না। আসলেই আন্টি বিয়ে করেছিলেন। তিনি যখন সেনাবাহিনীতে ছিলেন তখন বিভিন্ন মিশন থেকে তার কয়েকজন শত্রু তৈরি হয়েছিল। আর তারা সুযোগ বুঝে রুবি আন্টির পরিবারের সবাইকে মেরে ফেলে। আন্টির একটা ছেলে ছিল, তাকেও মেরে ফেলেছে। আর তারপর থেকেই তিনি একা। আর সেই শত্রুদের হাত থেকে বাঁচতে তার ভাইকে বগুড়ায় ট্রান্সফার করে। আন্টি যখন এই কথাগুলো বলল তখন তিনি কান্না করলেন। আমি তাকে সান্ত্বনা দিলাম। এভাবেই কেটে গেল আরও কয়েকটি দিন। এর মাঝেই আমি রুবি আন্টির সাথে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি করেছি। তিনি এখন আমাকে তার ছেলের মতোই ভালোবাসে। এর মধ্যেই আমার এসএসসি পরীক্ষার রেজাল্টও দিয়ে দিয়েছে। আমি আন্টিকে সাথে নিয়ে আমার রেজাল্ট দেখলাম। আমি জিপিএ 5 পেয়েছি। এটা দেখে তো আমি ভীষণ খুশি হই। সাথে আন্টিও। এবার আন্টি আমাকে বললেন, যাক, তুমি তো দেখে অনেক মেধাবী ছাত্র। তা এখন কি করবে বলে সিদ্ধান্ত নিয়েছো? আমার তেমন কোনো কিছু করার ইচ্ছে নেই। তবে আর কতদিন বসে বসে খাবো। তাই ভাবছি একটা ছোটোখাটো জব করব। আচ্ছা আন্টি, আপনি কি আমাকে একটা ছোটোখাটো জবের ব্যবস্থা করে দিতে পারবেন? চাকরি করবা না কেন? আমি কি মরে গেছি নাকি? না আন্টি, সেরকম কোনো কিছুই না। আমি নিজে কিছু করতে চাই। ও, তাহলে তোমার জন্য একটা ব্যবস্থা করতে পারি। সেটা হলো সেনাবাহিনীর চাকরি। তোমার তো বডি ফিটনেস ভালো, তাই তোমার জন্য আমি সেনাবাহিনীর চাকরি নিয়ে দিতে পারবো। তুমি করবে কি? আমি তো আন্টির কথা শুনে অবাক হয়ে গেলাম। আমার মতো ছেলে নাকি করবে সেনাবাহিনীর চাকরি?
যার কিনা গার্মেন্টসের চাকরি করার যোগ্যতা নেই সে করবে সেনাবাহিনীর চাকরি, আর সেই সেনাবাহিনীর চাকরি নিতে হলে তো অনেক টাকার প্রয়োজন। তারপর আমি আন্টিকে বললাম, আন্টি আমি চাকরি করতে পারবো, সমস্যা নেই, কিন্তু এই চাকরিটা নিতে গেলে তো প্রচুর টাকার প্রয়োজন, সেই টাকাটা কোথায় পাবো বলেন? কেন টাকা প্রয়োজন কেন? আমাদের গ্রামের কয়েকজন সেনাবাহিনীতে চাকরি করে, তারা যখন সেনাবাহিনীর চাকরি নিয়েছিল তখন তো অনেক টাকা ঘুষ দিয়েছে, তাই বললাম আর কি। ও, এই ব্যাপার, সমস্যা নেই। আমি যদি তোমার জন্য চাকরিটা নিয়ে দিই তাহলে তুমি করবে তো? হ্যাঁ অবশ্যই করব। আচ্ছা ঠিক আছে, তুমি কয়েকটা দিন অপেক্ষা করো, কিছুদিন পর সেনাবাহিনীর নিয়োগ সার্কুলার ছাড়বে, তখন তুমি সেখানে আবেদন করবে, তারপর বাকিটা আমি দেখব। আর তুমি স্কুল থেকে সার্টিফিকেট নিয়ে আসার ব্যবস্থা করো। ঠিক আছে। এইভাবেই কেটে গেল আরও কয়েকটি দিন। তারপর সেনাবাহিনীর নিয়োগ সার্কুলার চলে আসে, আর আমি গিয়ে অ্যাপ্লাই করে আসি। এরপর আন্টি সব কিছু ঠিক করে ফেলে। এদিকে আমি আমার সেই পুরনো সিমটা আবারও ফোনে তুলে আমার এক বন্ধুকে বলে দেই, যাতে করে স্কুলের সার্টিফিকেট আসলে যেন আমারটাও নিয়ে আসে আর কুরিয়ার করে পাঠিয়ে দেয়। সব কিছু ঠিকঠাক মতোই হলো, আর এদিকে আন্টির জন্যই আমার জবটাও হয়ে গেল। এরপর বিভিন্ন মিশনে ডাক পড়ে আমার। এভাবেই কেটে যায় 7টি বছর। আর এই বছরেই আমাকে একজন ক্যাপ্টেন বানানো হয়। হঠাৎ করে বাসের হেল্পারের ডাকাডাকিতে আমার ঘুমটা ভেঙে যায়। পুরনো দিনের কথাগুলো ভাবতে ভাবতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হেল্পার আমাকে বলে আমি নাকি আমার গন্তব্যস্থলে চলে এসেছি, মানে বগুড়াতে চলে এসেছি। তারপর আমি চারপাশে তাকিয়ে বিভিন্ন ব্যানারে চেয়ে দেখলাম আসলেই আমি বগুড়াতে চলে আসছি। তারপর আমি গাড়ি থেকে নামলাম। আশেপাশে তাকিয়ে দেখি অনেক পরিবর্তন হয়েছে। আমি চারদিকে তাকিয়ে সামনের দিকে হাঁটা ধরলাম। আমি আমার সকল ব্যাগপত্রগুলো নিয়ে একটা সিএনজি নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। আগের রাস্তাগুলো ছিল কাঁচা আর এখন হয়েছে পাকা। আগের মতো আর কিছুই নেই। এই 7 বছরে অনেক কিছুর পরিবর্তন হয়ে গেছে। আশেপাশে অনেক বাড়িঘর তৈরি হয়েছে। আমি সিএনজি নিয়ে সোজা আমাদের গ্রামের বাজারে চলে আসলাম। সেখানে আমার 2 জন বন্ধুর থাকার কথা। সেখানে এসে তো আমি অবাক হয়ে গেলাম। কারণ আগে যে জায়গাতে আমি নৌকা চালিয়েছি সেখানে এখন একটা ব্রিজ হয়ে গেছে। আচ্ছা, আমার আব্বুও তো এই ঘাটেই নৌকা চালাতো, আর তা দিয়ে আমাদের সংসার চলতো। এখন তো এখানে ব্রিজ তৈরি হয়েছে, তাহলে আব্বু এখন কি করছে? যদিও তাদের চিন্তা আমি করতে চাই না, তারপরও এখন কেমন জানি খারাপ লাগতেছে এটা ভেবে যে আব্বু আম্মু কীভাবে তাদের সংসার চালাচ্ছে। আমি হাতের ব্যাগটা নিয়ে বাড়ির পথে এগোতে লাগলাম। হাঁটতে হাঁটতে ব্রিজটার উপরে আসতেই দেখি আমার 2 জন বন্ধু বসে আছে। একজনের নাম হলো জয় আর একজনের নাম হলো রাফি। আমি তাদের দেখে তাদের কাছেই চলে গেলাম। তারপর প্রথমে তারা আমাকে চিনতেই পারেনি। পরে ওদের সাথে কথা বলার পর আমি আমার পরিচয় বলি। তারপর ওরা দুজনে আমার সাথে নানান ধরনের গল্প করতে শুরু করে। হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে লাগলাম। রাফির বাসায় কাজ থাকার কারণে সে চলে গেল। বাড়ির কাছে আসতেই আমি জয়কে বললাম, জয় আসলে আমি তো আমার বাড়িতে যাব না। আমি যে কয়দিন ছুটি পেয়েছি ওই কয়দিন তোর সাথেই তোর বাড়িতে থাকবো। তোদের কি কোনো সমস্যা হবে? কেন আমার বা আমার পরিবারের কোনো সমস্যা হবে না, এটা তো ভালো কথা। তবে তোদের বাড়ির অবস্থা তো খুবই খারাপ। রে? আমাদের বাড়িতে আবার কি হলো, সব খুলে বলতো। আসলে আগে তো তোর বাপে নৌকা চালাতো, এখন তো আর সেই নৌকা চলে না। সেজন্য তাদের খুব কষ্টের মধ্যে দিয়ে দিন পার হচ্ছে। ও বুঝেছি। আচ্ছা, আমার বোনটা এখন কি করে রে? সে তো এখন ইন্টার প্রথম বর্ষে পড়াশোনা করে। ও আচ্ছা, চল তোর বাসায় যাই। হুম, চল। আর তুই এখন কি করছিস? মানে কোনো চাকরি করিস নাকি? আমি এদের কাউকেই বলিনি যে আমি সেনাবাহিনীতে জব করি। শোন, তোকে বলছি, তুই কিন্তু এই কথা আবার কাউকে বলিস না। আমি সেনাবাহিনীর ক্যাপ্টেন। বলেই আমি আমার পকেট থেকে আমার আইডি কার্ডটা বের করে দেখালাম। কি, তুই সেনাবাহিনীর ক্যাপ্টেন? হুম। আচ্ছা, আর একটা কথা বলতো, রাজু কাকার কি খবর? ওদের খবর আর কি বলবো রে, তোর বাবার বাড়ির ভিটে পর্যন্ত লিখে নিয়েছে। কি? তাহলে এখন আমার মা বাবা কই আছে? তারা তো তোদের বাড়িতে আছে, তবে তাদের ঘর ভাড়া দিতে হয়। এক কথায় নিজের জমিতে ভাড়া দিয়ে আছে। বুঝতে পারছি। চল তোদের বাড়িতে। আর আমার আসল পরিচয় এখনই কাউকে দেওয়ার দরকার নেই। পরে সময় মতো আমি নিজেই দিয়ে দিব। তারপর আমি আর জয় মিলে ওদের বাড়ির দিকে যেতে লাগলাম। আমাদের বাড়ি আর জয়দের বাড়ির পাশাপাশি। আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে যেতে মাত্র 2 মিনিটের মতো সময় লাগে। আমি জয়দের বাড়িতে যাওয়ার সময় দেখতে পেলাম রাজু কাকার মোটর সাইকেল নিয়ে কই যেন যাচ্ছে। সে আমাকে আর জয়কে দেখে জিজ্ঞাসা করে, কি রে জয়,
একে? কাকা, এ তো আমার একটা ফ্রেন্ড, ঢাকা থেকে আসছে। ও আচ্ছা, যাই হোক, আমাদের বাড়িতে বেড়াতে নিয়ে আসিস। বলেই সে চলে গেল। আর তখনই জয় বলে, ভাইরে, এরই পরিবর্তন বলে বুঝলি? কেন রে, কি হলো আবার? আরে দেখলি না, তোর আপন চাচাও তোকে চিনতে পারলো না। হা, চিনতে পারবে কেমনে? আমি কি এখন আর আগের মতো সহজ সরল আছি নাকি? আমাকে দেখে এখন মানুষে ভয় পায়। হুম, আর তার সাথে তুই অনেক স্মার্টও হয়ে গেছিস। আগে কেমন মদন হয়ে থাকতি। হুম, আচ্ছা বাড়ির ভিতরে চল। তারপর দুজনে মিলে বাড়ির ভিতরে চলে আসলাম। তারপর জয় ওর পরিবারের সাথে আমার পরিচয় করিয়ে দেয় নতুন করে। কেউ আমাকে চিনতেই পারেনি। এদিকে অনেক রাত হয়ে যায় বাড়িতে আসতে, তাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর রুবি আন্টির সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি অবাক, কারণ আমি উঠে দেখি জান্নাত জয়দের বাসায়। আমি তো বুঝতে পারলাম না যে এটা কেমনে কি হলো, এত সকালে জান্নাত এখানে কেন? আমি জান্নাতকে প্রথম দেখাতেই চিনে ফেলেছি। আমার পরিবারকে আমি ঘৃণা করলেও জান্নাতকে আমি খুবই ভালোবাসি। আসলে ভালোবাসার মানুষগুলোকে না অত সহজেই ভোলা যায় না। আমি সাথে সাথে জয়কে ডাক দিলাম এবং বললাম, কী রে জয়, জান্নাত এখানে কি করে? ওহ সরি রে, তোরে তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি কথা রে? আসলে গত বছর আমার সাথে জান্নাতের বিয়ে হয়েছে। কি? এত বড় একটা কথা আর তুই আমাকে বলিসনি? আসলে তোকে বলতে ভুলেই গিয়েছিলাম, সরি রে বন্ধু। আচ্ছা যাই হোক, গতকাল রাতে তাহলে ওকে দেখলাম না কেন? আর জান্নাত কি আমাকে চিনতে পারবে? আসলে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোদের বাড়িতে পাঠাইছি, আর বলেছিলাম সকালবেলায় আসতে। আর জান্নাত তো খুব ভালোবাসে, সে তোকে ঠিকই চিনতে পারবে। ও বুঝেছি। আচ্ছা, আব্বু এখন কি করে রে? সেই সব কথা পরে হবে, এখন চল আমরা গিয়ে আগে সকালে নাস্তাটা করে নেই। তারপর আমি আর জয় চলে গেলাম নাস্তা করার জন্য। সেখানে গিয়ে আমি টেবিলে বসে পড়লাম। এই রুমে কেউ নেই, আমি আর জয়ই আছি শুধু। একটু পর জান্নাত খাবার নিয়ে রুমে ঢুকছে আর বলছে, তুমি নাকি আমাকে কি সারপ্রাইজ দিবে? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। দেখ তো, একে চিনতে পারো নাকি? জয় আমাকে দেখিয়ে কথাটা বলল। দাঁড়াও, আগে ভালো করে দেখে নিই। কথা বলেই জান্নাত আমার দিকে ভালোভাবে তাকালো। আমার দিকে কেমন যেন করে তাকালো, মনে হয় আমাকে সে চিনতে পারছে। পরক্ষণে সে বলে উঠল, না, তো চিনতে পারলাম না। দেখছিস, বললাম না ও আমাকে চিনতেই পারবে না। সেটাই তো দেখছি। আরে, এত ভনিতা না করে বলো তো সে কে? আমি হলাম একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন। তা না হয় বুঝলাম, কিন্তু নাম কি, বাসা কই? আরে, ওর নাম নীল, আর ওর বাসার সামনেই। জান্নাত তো আমার নাম শুনে আমার দিকে ভালো করে তাকালো। তারপর আমাকে বলতে লাগলো, তুই সত্যি আমার নীল ভাইয়া? হুম রে পাগলি। কথাটা বলেই জান্নাত আমাকে এসে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। আমি তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। ভাইয়া, তুই এতদিন কোথায় ছিলি? তোকে আমি কত খুঁজেছি। কোথায় ছিলি তুই এতদিন? আমি তো অনেক দূরে ছিলাম রে তোদের থেকে। আচ্ছা, তুই এখন কি করছিস রে? আরে তোদের তো বললামই যে আমি সেনাবাহিনীর ক্যাপ্টেন। আরে মজা করা বাদ দিয়ে সত্যিটা বলতো। ভাই রে ভাই, জয় এত অ্যাক্টিং কেমনে করতে পারে? এমন ভাব ধরছে যেন ও জানেই না যে আমি সেনাবাহিনীর ক্যাপ্টেন। আমি আর কোনো কথা না বলে সেনাবাহিনীর আইডি কার্ডটা বের করে দেখালাম। তারপর দুজনেই তো অবাক হয়ে গেল। ভাইয়া, তুই কিভাবে সেনাবাহিনীর ক্যাপ্টেন হলি? তারপর আমি সবকিছু তাদের দুজনকে খুলে বললাম, আর রুবি আন্টির সাথে ঘটে যাওয়া সকল কথাও খুলে বললাম। আমার থেকে রুবি আন্টির কথা শুনে জয় এবং জান্নাত রুবি আন্টির সাথে কথা বলতে চাইলেন। আমিও রুবি আন্টির সাথে তাদের কথা বলিয়ে দিলাম। তারপর আমরা খাওয়া শেষ করে বাইরে চলে ঘুরতে বের হলাম। আমরা বলতে আমি জয় এবং জান্নাতকেই বুঝিয়েছি। তিনজনে মিলে প্রথমে গেলাম আমার সেই পুরনো প্রাইমারি স্কুলে। সেখানে গিয়ে দেখলাম আমাদের স্কুলটা এখন দোতলা করা হয়েছে। হঠাৎ করে একটা দোকানের দিকে আমার চোখটা পড়ে যায়। এটা আমি কাকে দেখছি? আমার বিশ্বাসই হচ্ছে না। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। বাবা একটা ছোট্ট দোকান দিয়ে বসে আছে। সামান্য কিছু বুট, বাদাম আর কিছু চিপস, চানাচুর সহ অল্প কিছু মালামাল নিয়ে বসে আছে। দোকানে তেমন কোনো কাস্টমার নেই। এটা দেখে তো আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আমি একধানে বাবার দিকে তাকিয়ে আছি। নিজের অজান্তেই চোখের কোণে নোনা জল চলে এসেছে। এটা দেখে জান্নাত আমাকে বলল, কি রে ভাইয়া, এভাবে কি দেখছিস? আর তোর চোখে পানি কেন?
না না কিছু না, চল স্কুলের ভেতর থেকে একটু ঘুরে আসি। বলেই ওদের আড়ালে আমি আমার চোখের পানিগুলো মুছে নিলাম। হ্যাঁ চল, সেখানে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি রে, তুই আবার কিসের সারপ্রাইজের কথা বলছিস? সেটা গেলেই দেখতে পাবি। আচ্ছা চল তাহলে ভিতরে যাই। তারপর আমরা তিনজনে মিলে স্কুলের ভিতরে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার পরিচিত সব টিচাররাই ক্লাসে গেছে, শুধুমাত্র প্রধান শিক্ষক বাদে। আমি গিয়ে প্রধান শিক্ষককে সালাম দিলাম। তারপর আমি আমার পরিচয় তাদেরকে দিলাম। বাকি সবাইকে আমার মিথ্যা পরিচয় দিলেও এই স্যারকে আমি মিথ্যা পরিচয় দিতে পারবো না, কারণ তিনি আমার একজন প্রিয় স্যার। স্যারের সাথে কথা বলে বাইরে বের হয়ে আসলাম। তারপর আমরা যে স্কুল থেকে বের হয়ে আসতে যাব এমন সময় দেখি একটা মেয়ে ক্লাস থেকে বের হলো। দেখেই মনে হচ্ছে সে একজন টিচার। তার দিকে আমি ভালো করে খেয়াল করলাম। আরে এটা আমি কাকে দেখছি? এ তো রূপ। এত বছর পর তার সাথে দেখা হবে এটা তো আমি ভাবতেই পারিনি। ওহ, আপনারা তো আবার রূপকে চিনবেনই না। আসুন ওর সাথে পরিচয় করিয়ে দিই। ওর নাম রূপ ইসলাম। একটা সময় আমি এই মেয়েকে সেই স্কুল জীবনের শুরু থেকেই ভালোবেসে আসছি। মজার ব্যাপার হলো একমাত্র জয় ছাড়া এই বিষয়টা কেউই জানতো না। আজকে এতদিন পর রূপকে দেখে কেমন জানি লাগতেছে। সেই আগের কথাগুলো মনে পড়ে গেল। কতদিন দিয়ে রূপকে ফলো করেছি, ওর জন্য যে কত কিছু করেছি। যাই হোক, আর একটা কথা তো বলাই হলো না। আমার প্রাণের বন্ধু জয়ের একমাত্র ছোট বোন হচ্ছে এই রূপ। জয়দের পরিবার বলতে রূপ আর জয়ই আছে। অনেক আগেই জয়ের বাবা মা মারা যায়। আমি রূপের দিকে আনমনে তাকিয়ে আছি। এটা দেখে জান্নাত আমাকে বলল, কি রে ভাইয়া, তুই ওকে চিনতে পারছিস? বল তো কে এটা? আর হা করি কি দেখছিস ওভাবে? কই 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 কিছু দেখছি না তো আবার। হয়েছে শালা, বাদ দে এখন। তোর ব্যবস্থা আমি পরে করছি। এখন চল বাইরে যাই। চল। বলেই বাইরে চলে আসতে যাব এমন সময় রূপ এসে আমাকে জিজ্ঞেস করলো, কেমন আছেন? আর এতদিন কোথায় ছিলেন? আমি তো অবাক হয়ে গেলাম তার কথা শুনে। ভালো আছি। আর আপনি কি আমাকে চিনতে পেরেছেন? চিনতে পারছি তো। যে ছেলেটা আমার পিছে পিছে ঘুরতো সেই ছেলেটাকে আমি চিনবো না? এই হয়েছে হয়েছে, এসব আলাপ বাদ দে। বাসায় গিয়ে পেঁচাল পারিস। এখন তুই ক্লাস করাতে যা। যাচ্ছি। আর দুপুরে বাসায় থাকিস, সবাই একসাথেই খাবো। বলে এসে চলে গেল। মনের মাঝে একটা আলাদা অনুভূতি কাজ করছে। পরক্ষণে একটা কথা ভেবে মনটা খারাপ হয়ে গেল। রূপের হয়তো এতদিন বিয়ে হয়ে গেছে। কথাটা ভেবে অনেক খারাপ লাগলো। তারপর আমরা তিনজনে মিলে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি আব্বুর দোকানের সামনে আম্মু দাঁড়িয়ে আছে, হাতে একটা টিফিন ক্যারিয়ার। বুঝেছি আব্বুর জন্য খাবার নিয়ে এসেছে। বাবা মায়ের মনটা কেমন জানি খারাপ হয়ে আছে। এদিকে মায়ের দিকে দেখে তো আমার মনটা আরও খারাপ হয়ে গেল। আম্মুকে দেখে জান্নাত সেখানেই চলে গেল। তারপর সেখানে গিয়ে তারা কথা বলছে। আর এদিকে আমি জয়কে বললাম, কি রে, তুই জান্নাতকে রূপের কথা বলেছিস কেন? আরে বিভিন্ন কথায় আমি তাকে মুখ ফুসকে বলেছিলাম। ও বুঝেছি। যা, তোর বাবা মায়ের সাথে কথা বলে আয়। না, আমি তাদের সাথে কোনো কথাই বলবো না। কেন রে? তুই হয়তো সবাই শুনেছিস, তারপরও কোন মুখ নিয়ে আমি তাদের সাথে কথা বলতে যাব? তারপরেও একটু কথা বল। না, তাদের সাথে আমি কোনো কথাই বলবো না। একটু পর জান্নাত মায়ের কাছে থেকে চলে আসলো। তারপর আমরা আর কোনো কথা না বাড়িয়ে পুরো গ্রামটা আবার নতুন করে ঘুরতে চলে গেলাম। গ্রামের অনেক পরিবর্তন হয়েছে। আগে যেখানে টিনের বাড়ি ছিল সেখানে এখন পাকা দালান তৈরি হয়েছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখ চলে যায় আমাদের বাড়ির দিকে। আমাদের বাড়িটা ঠিক আগের মতোই রয়েছে। আর রাজু কাকা এখন 2 তলা একটা বাড়ি করেছে। এসব দেখে আমি চলে আসলাম সেখান থেকে। তিনজনে মিলে অনেক ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। এদিকে দুপুরও হয়ে গেছে, তাই সবাই মিলে খাবার খাওয়ার জন্য খাবার রুমে চলে আসলাম। তারপর খাবার খাওয়ার সময় দেখলাম রূপও চলে আসছে। এতদিন কোথায় ছিলেন? ছিলাম অনেক দূরে। তোমার কি খবর? কি করেছো এখন? এই তো, আমাদের প্রাইমারি স্কুলে টিচারের চাকরি নিয়েছি। ও ভালো তো। তা বিয়ে করেছো? তোমার হাজবেন্ড কি করে? নীল, রূপকে এখনো বিয়ে দেয়নি? এই সব শুনে তো চুপ করে আছি। নীল, আমি জানি তুই রূপকে কতটা ভালোবাসিস। একমাত্র তোর জন্যই আমি আমার বোনকে বিয়ে দেইনি। জয়, তোরা সবাই তো জানিস যে আমি একজন ধর্ষক। তাহলে কেন আমার সাথে তোর বোনের বিয়ে দিতে চাচ্ছিস? দেখ নীল, আমি সব কিছুই জানি। আর তাছাড়া তোর চাচা কেমন মানুষ তা সবাই জানে। তুই যে কাউকে ধর্ষণ করবি এটা আমি কখনোই বিশ্বাস করব না।
ভাইয়া থাক না কথা, সে হয়তো এখন অন্য কাউকে ভালোবাসে। কি রে ভাইয়া, রূপা আপু এসব কি বলছে? সত্যি তুই অন্য কাউকে ভালোবাসিস নাকি? আরে না, এমন কোনো সময় আর সুযোগ হয়ে ওঠেনি। সব সময় তো ব্যস্ত থাকি, এইসব নিয়ে ভাবার সময় হয়নি। ভাইয়া, আমি এত কিছু শুনতে চাই না। আমি চাই তুই আমার ননদকে বিয়ে করে নে। আচ্ছা, সব কথাই তো শুনলাম। তা জয়, এখন তুই কি করছিস? এই তো ছোট্ট একটা ব্যবসা করছি। কিসের ব্যবসা রে? সকালে যে ফার্মগুলো দেখছিলি ওইসব কিছু আমার। শালা, এটাকে তুই ছোট মনে করিস? হ্যাঁ রে। সবাই আমরা খাবার খাচ্ছি আর গল্প করছি, এমন সময় দেখি মা আসছে। এসেই বলছে, জান্নাত, এই জান্নাত, কই রে মা তুই? এই তো মা, খাওয়ার রুমে এদিকে আসো। তারপর আম্মু খাওয়ার রুমের ভিতরে চলে আসে এবং বলতে লাগে, মা জান্নাত, আমাদের মনে হয় আর এই গ্রামে থাকা হবে না রে। আমরা বুড়ো বুড়ি মনে হয় আর এই গ্রামে থাকতে পারবো না রে মা। কেন মা, আবার কি হলো তোমাদের? কি আর হবে, তোর চাচা কেমন তা তো তুই ভালো করেই জানিস। সে এখন আমাদের কাছে আরও টাকা চাই, না হলে সে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে। কত টাকা চাই বলুন, টাকা আমি দিচ্ছি। বাবা, তোমার শ্বশুর তোমার থেকে টাকা নিবে না, এটা তো তুমি জানোই। আচ্ছা, এই রাজু চাচা যে এমন মানুষ, তার কি কোনো বিচার হবে না? আল্লাহ কি এসব দেখে না? বাবা, আজকে ওর জন্যই আমি আমার একমাত্র ছেলেকে হারিয়েছি। ওর জন্য আমার ছেলে আজকে আমার কাছে আসে না। আমরা কেমন আছি তাও কোনো খোঁজ খবর নেয় না। খোঁজ খবর নিবে কিভাবে? তোমরাই তো অনেক দূরে সরিয়ে দিয়েছো। আচ্ছা মা, দেখি ওদিকে তোর বাপ কি করে। ভালো থাক তোরা। বলেই মা চলে গেল। আমি এতক্ষণে রুমের মধ্যেই ছিলাম, খাওয়া বাদ দিয়ে মা এবং জান্নাতের কথাগুলো ভালোভাবে শুনতেছিলাম। জানি না কেন রাজু কাকা আমার পরিবারের সাথে এমনটা করে। জয় ও জান্নাতকে জিজ্ঞেস করলাম, আচ্ছা জয়, রাজু কাকা কি শুধু আমাদের সাথে এমন করে নাকি গ্রামের সবার সাথে এমন করে? না রে, সে শুধু এমন মানুষের সাথে এমন করে যাদের টাকা পয়সা নেই বা যাদের কোনো কিছু করার ক্ষমতা নেই। আচ্ছা, বুঝেছি। আর শোন, আজকে বিকেলে রাজু কাকার সাথে দেখা করতে হবে। তোকে আমি যা যা বলবো তুইও ঠিক তাই তাই করবি, ওকে? যা যা শিখিয়ে দিব সেভাবেই বলবি। দেখ এবার রাজু কাকাকে আমি কিভাবে শায়েস্তা করি। ওকে, ঠিক আছে। তারপর আবার আমরা খাওয়া শুরু করে দিলাম। খেতে খেতে সবাই মিলে অনেক গল্প করলাম। খাওয়া শেষ করে জয় আর জান্নাত তাদের কাজে চলে গেল। আর এদিকে রূপ আমাকে বলতে লাগলো, তা আজকাল কি করছেন শুনি? তেমন কিছু না, একটা ছোটোখাটো জব করি আর কি। বাহ, ভালো তো। তা বাড়ির কথা আপনার মনে পড়েনি? পড়লেও কিছু করার ছিল না, এমন চাকরি করি সেখানে কেবল দায়িত্ব আর দায়িত্ব। তা কি এমন চাকরি করেন যে এত দায়িত্ব থাকে আপনার? সেটা না হয় এখন অজানাই থাক। আচ্ছা, জয় আর জান্নাতের কিভাবে বিয়ে হলো? আসলে আপনার চাচার শালার ছেলের সাথে জান্নাতের বিয়ে দিতে চেয়েছিল, আর ছেলেটা নেশা করছিল, তাই তার হাত থেকে বাঁচাতে জয়ের সাথে জান্নাতের বিয়ে দেয়। কি, তুমি বিয়ে দিয়েছো? আর তাছাড়া জয়ও ওকে পছন্দ করত। ও যাক, এই কাজটা আমার খুবই পছন্দ হয়েছে। আর তারপরে তো আপনাদের বাড়ির ভিটা মাটিও আপনার চাচা দখল করে নিয়েছে। ও আচ্ছা, সব কিছু বুঝেছি। একটু অপেক্ষা করো, রাজু কাকাকে তার পাপের ফল আমি হাড়ে হাড়ে দিয়ে দিব। এভাবে অনেকক্ষণ কথা হলো রূপের সাথে। তারপর রূপ চলে গেল কি যেন একটা কাজে। একদিক দিয়ে মনটা ভালো আর একদিক দিয়ে খারাপ। আজকে সারাদিন রুবি আন্টির কাছে ফোন দেওয়াই হয়নি, তাই সেখান থেকে একটু দূরে গিয়ে রুবি আন্টিকে কল দিলাম। তারপর কথা বললাম। তারপর আমার কর্নেল স্যারের সাথেও কিছুক্ষণ কথা বললাম। এদিকে আমি জয়কে সবকিছু বুঝিয়ে দিলাম কিভাবে আমরা রাজু কাকাকে তার পাপের ফল বা পাপের সাজা দিব। বিকেলবেলা আমি আর জয় আমরা যে বাজারের দিকে যাব এমন সময় কোথা থেকে যেন রাজু কাকা এবং তার সাথে আরও কয়েকজন লোক চলে আসে আমাদের কাছে। তারপর রাজু কাকা আমাদের বলতে লাগলো, এই জয়, দাঁড়া, কই যাস? তোর সাথে আমার কিছু কথা আছে। আরে চাচা, আমি তো আরও আপনাকেই খুঁজতেছি। কেন তুই আমারে খুঁজতাছিস কেন? আরে আপনার সাথে আমারও কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলার ছিল। তা কি নিয়ে কথা বলার ছিল বল। এ বন্ধু, তুই রাজু কাকাকে সব কিছু বুঝিয়ে বলতো।
আসলে কাকা, আমি এই গ্রামে একটি কারখানা দিতে চাইতেছি। ওহ, ভালো তো। কিসের কারখানা? এখানে আমি একটি মদের কারখানা তৈরি করতে চাই। ওহ, বুঝতে পারছি। এতে আমার কাছে আসার কি কারণ জয়? আরে কাকা, এটাতে তো আপনারও লাভ হবে। আমার লাভ হয়ে যাবে মানে? আসলে এই কারখানাটা মূলত চায়নাদের হবে, সরাসরি চায়না থেকে পরিচালিত হবে। আর চায়নারা তো সেখান থেকে এসে এটার দেখাশোনা করতে পারবে না, তাই এই গ্রামের কাউকেই এই কারখানাটার দায়িত্ব দিবে। সবই তো বুঝতে পারলাম, কিন্তু এই গ্রামে কি মদের কারখানা করা অনুমতি দিবে? আর এতে আমার কি লাভ হবে এটা একটু বুঝিয়ে বল তো। সেসব আমি দেখে নিব। আর আপনার লাভ হবে এটাই যে আপনি চাইলে প্রতি মাসে কোটি টাকার মদ এখান থেকে চুরি করে অন্যদের কাছে বিক্রি করতে পারবেন, আর এটাই আপনার লাভ। আরে এটা তো একটা ভালো প্রস্তাব। কিন্তু কাকা, একটা সমস্যা আছে। কি সমস্যা আছে আবার? আপনাকে যে তারা এত বড় একটা কারখানার দায়িত্ব দিবে, আপনি যে তাদের কোম্পানিতে জব করবেন বা দেখাশোনা করবেন, তার জন্য কিছু টাকা সিকিউরিটি হিসেবে দিয়ে রাখতে হবে। সমস্যা নেই। কাকা, সমস্যা নেই, আমাকে বিশ্বাস করলে আপনারই লাভ হবে। আর আপনি যদি না করতে চান তাহলে আমার অন্য কাউকে নিয়ে নিব। হুম, আপনি চাইলে আমি আপনাকে আমাদের কিছু প্রজেক্টের কাজ দেখাতে পারি। জয় যেখানে আসে সেখানে অবিশ্বাসের প্রশ্নই আসে না। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কত টাকার মতো সিকিউরিটি দিতে হবে? আসলে আমাদের পুরো প্রজেক্টটাই 100 কোটি টাকার হবে। সেই 100 কোটি টাকার 1%, মানে 1 কোটি টাকা আপনাকে দিতে হবে। তাহলে আপনিও পার্টনার হয়ে যাবেন। এত টাকা আমি এখন তো দিতে পারবো না। ও আচ্ছা, তাহলে আর কি করার জয়, চল তাহলে অন্য কাউকে খুঁজতে হবে। কাকা, আপনি আরেকবার ভেবে দেখুন। 1 কোটি টাকা আপনি চাই 2-1 মাসের তুলে নিতে পারবেন। আমার যদি 1 কোটি টাকা থাকতো তাহলে আমি নিজেই 1 কোটি টাকা দিয়ে পার্টনারে হয়ে যেতাম। থাক জয়, এসব বলে আর লাভ নেই, চল অন্য কাউকে খুঁজতে হবে। আচ্ছা, আমাকে একটু ভাবার সময় দাও, আমি কাল সকালে তোমাকে জানাবো। কাকা, আপনি নাকি আমাকে কি জানি বলবেন? ও হ্যাঁ, আসল কথাই তো বলা হলো না। কি কথা চাচা? আসলে আমি রূপের জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছিলাম। কাকা, রূপের বিয়ে তো আমি আগেই ঠিক করে রেখেছি। ও আচ্ছা, আর কালকে সকালে আমাদের বাসায় নাস্তা করিস, সেখানেই বাকি কথা হবে। কাকা, আপনি জয়ের পরিচিত বলেই একটা দিন সময় দিলাম ভাবার জন্য, না হলে আমি অন্য লোক খুঁজে নেব। বলে রাজু কাকা তার সাথে আসা লোকজনগুলোকে নিয়ে চলে গেল। আর এদিকে আমি আর জয় মিলে বাজারে যেতে লাগলাম। তারপর আমরা কিভাবে কাজ করব সেই বিষয়গুলো আমি জয়কে ভালোভাবে বুঝিয়ে দিলাম। বাজারে গিয়ে সেখান থেকে কিছু জাল কাগজপত্র তৈরি করলাম। তারপর দুজনে মিলে আবার বাসায় চলে আসলাম। রাতের খাবার খেয়ে সবাই যে যার মতো করেই ঘুমাতে যাব, এমন সময় জয় বলল, নীল, আমি চাই তুই রূপকে বিয়ে করে নে। জয়, রূপকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু গ্রামের লোকজন যখন জানতে পারবে যে আমি সেই নীল একজন ধর্ষক, আর তার সাথে তোর বোনের বিয়ে দিয়েছিস, তাহলে তোকে অনেক কিছুই বলতে পারে। আরে কে কি বললো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। রাজুর মতো হারামিকে যদি আমরা বোকা বানাতে পারি তাহলে ওর মুখ থেকে সত্যি কথাও বলাতে পারবো। হুম, আর রূপকে আমাকে বিয়ে করবে? হুম, করবে। তারপর আমরা আর কোনো কথা না বাড়িয়ে বাড়িতে সবাই ঘুমিয়ে পড়তে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে চলে গেলাম রাজু কাকার বাসায়। সবাই বলতে আমি, জয়, জান্নাত আর রূপ। যাওয়ার সময় আমরা কিছু ফলমূল আর মিষ্টি নিয়ে এসেছি, আর একটা ব্যাগে করে সব কাগজপত্র নিয়ে এসেছি। রাজু কাকার বাসার সামনে আসতেই আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ এখানে এসে দেখলাম মা ওদের বাসায় থালা বাসন পরিষ্কার করছে। এটা দেখে আমি কেন, সবারই খারাপ লাগছে। এখন খারাপ লাগলেও কিছু করার নেই। তারপর সবাই মিলে তাদের বাসার বসার রুমে চলে গেলাম। একটু পর রাজু কাকাও চলে আসলো এবং এসে আমাদেরকে বলতে লাগলো, তোমরা তাহলে এসো। আর রূপ ও জান্নাত তো ভিতরে, তো চাষির কাছে যা। তারপরে ওরা দুজনে চলে গেল এবং কাকা বলতে লাগলো, কাকা, আপনি ডেকেছেন আর আমরা আসবো না, এটা কোনো কথা? আচ্ছা, এখানে এই কারখানাটা হলে তোমার লাভ কি? কি যে বলেন না কাকা, আমার লাভ না হলে কি আমি এসব কাজ করতে আসতাম নাকি? বলো দেখি তোমার লাভ কি হবে? কাকা, এই কোম্পানির 10% হবে আমার, যেটা আমি পরবর্তীতে ওদের কাছে বিক্রি করে দেব। কিছুদিন পর যখন এই কারখানাটা চালু হবে তখন আমার শেয়ার বিক্রি করলে আমি ওই 10%-এর জায়গায় প্রায় 30 কোটি টাকার মতো পাবো।
তোমার কি কোনো টাকা ইনভেস্ট করতে হবে না? করতে তো হবেই। আর আমি অলরেডি করেছি। আমি 10% নিয়েছি 10 কোটি টাকা দিয়ে। দাঁড়ান, আমি আপনাকে সব কাগজ দেখাচ্ছি। এই বলে আমি ব্যাগটা নিয়ে সব কাগজগুলো দেখালাম। কাকাও কাগজগুলো দেখলো, সেও বিশ্বাস করে নিল। কাকা, এখন কি আপনি এটাতে শেয়ারে থাকবেন? থাকবো, সমস্যা নেই। তবে আমার টাকাটা জোগাড় করতে 2 থেকে 3 দিন সময় লাগবে। আমার টাকাগুলো তো ব্যাংকে রাখা আছে, তাই তুলে নিয়ে আসতে 2 দিনের মতো লাগবে। ও সমস্যা নেই, আপনি টাকা নিয়ে আসুন। আর হ্যাঁ, একটা কথা বলার ছিল। কি কথা রে? এই কোম্পানিটা দিতে তো জায়গা লাগবে। এখন জায়গা কোথায় পাবো বলুন তো? আরে জায়গা নিয়ে চিন্তা না করে, জায়গা আমার অনেক আছে। যাক, তাহলে তো ভালোই হলো। আমাকে আর বাড়তি চিন্তা করা লাগবে না। কাকা, আমিও তো কিছু ইনকাম করতে চাই। কিছু ইনকাম করতে হলে তো তোকেও কিছু দিতে হবে। কি বলেন কাকা? এটা তো ঠিক কথাই। হুম, আমার কাছে তো টাকা নেই। আমার তো জায়গা আছে, তাই কারখানা বানানোর জায়গাটা আমি দেই। এটা হলে তো তুইও ভালো কিছু পাবি, ইনকাম করতে পারবি। এটা হলে তো আমারও বিশ্বাসটা সচল হবে। আচ্ছা, তাহলে কাকা আপনি টাকার জোগাড় করুন। ততক্ষণে আমি জয়ের জায়গাটা একটু দেখে নেই, কি বলেন? তা করো। তাহলে কাজটা শুরু করবে কবে থেকে? আপনাদের সবকিছু ঠিকঠাক করা হলে 1 সপ্তাহ পরেই সব ঠিক করব এবং কাজে শুরু করব। আচ্ছা, তাহলে ঠিক আছে। এখন চলো সবাই মিলে সকালের নাস্তাটা সেরে নেই। তারপর সবাই মিলে রাজু কাকার বাসায় সকালের নাস্তাটা সেরে নিলাম। তারপর আমরা চলে আসলাম জয়দের বাসায়। সেখানে এসে যে যার মতো করে কাজে চলে গেলাম। আমি বাসায় একা, তাই ভাবলাম যে রুবি আন্টির সাথে একটু কথা বলি। এদিকে সব কিছু তো আমি আন্টিকে খুলে বললাম। আন্টি আমাকে আরও বিভিন্ন ধরনের পরামর্শ দিল এবং রূপের ছবি দেখতে চাইলো। আমিও ছবি পাঠিয়ে দিলাম এবং আন্টিকে বগুড়া শহরে আসার জন্য বলে দিলাম। আন্টিও আসতে চাইলেন, তিনিই আজকে রাতে গাড়িতে উঠবেন। এভাবে কেটে গেল আরও 2 দিন। আজকে রাজু কাকা আমাদের সাথে দেখা করতে বলেছে। আমাদেরকে বলতে আমাকে আর জয়কে। আমরা দুজনেই বিকেলে জয়ের একটা জমিতে তাকে আসতে বললাম। তিনিও আসতে রাজি হলো। তারপর আমাদের কাছে এসেই সে বলতে লাগলো, আচ্ছা, আমিও সব টাকা জোগাড় করে এনেছি। যাক, তাহলে তো ভালোই করেছেন। চলো তাহলে এবার কাজ শুরু করা যাক। আর এই যে 1 কোটি টাকা চেক। তারপর আমি চেকটা নিয়ে নিলাম। কাকা, এই জমিতে প্রজেক্টটা শুরু করতে চাচ্ছি। ভালোই হবে। আর হ্যাঁ, আমি যে টাকা দিলাম তা কোনো প্রমাণ তো দিলি না। আরে কাকা, আমি সব ব্যবস্থা করেই রেখেছি। আরে কাকা, চিন্তা করবেন না। এবার চলুন, আপনি যে আমাদেরকে 1 কোটি টাকা চেক দিয়েছেন সেটা ভেঙে নিয়ে এসে আপনার সাথে দেখা করব, বুঝতে পারছেন? ও আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে কাকা, আমরা তাহলে চেকটা ভাঙিয়ে আনি। ঠিক আছে। বলেই আমরা সবাই জয়ের জমি থেকে চলে আসলাম বাসায়। সেখানে এসে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ সেখানে মা বাবা এসেছে। জয় আর আমাকে আসতে দেখে বাবা বললেন, জয় বাবা, তোমরা ভালো থেকো, আমরা চলে যাচ্ছি। আরে কোথায় যাবেন আপনারা? জানি না কোথায় যাব। আমি আমার একমাত্র ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহ হয়তো তারই শাস্তি আমাকে দিচ্ছে। আমার ছেলেটা নির্দোষ ছিল। একমাত্র রাজু আর ওই পরিবারের মানুষের কারণেই ওকে আমরা হারিয়ে ফেলেছি। বাহ, আজ কি কেমনে বলছো যে তোমার ছেলে নির্দোষ? মারে, তখন যদি বলতাম যে নীল নির্দোষ, তাহলে ওর চাচা পরে ওকে মেরেই ফেলতো। তাই ওকে আমরা বের করে দিয়েছি বাড়ি থেকে। ওকে বাঁচানোর জন্য ওকে তাড়িয়ে দিয়েছি মা, যেটা আমরা কাউকে বুঝতে দেইনি। আমরা জানি যে আমাদের ছেলে কখনোই এমন কাজ করতে পারে না। আমার ছেলে হয়তো আল্লাহর কাছে বিচার দিয়েছে, সেই জন্যই হয়তো আজকে আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। এইসব শুনে তো আমি আমার কানকে বিশ্বাস করাতে পারছি না। তাহলে কি এতদিন আমি ভুল ছিলাম? আমি আমার বাবা মাকে ভুল বুঝেছি? না না, এখন যদি আমি তাদেরকে ভুল বুঝি তাহলে আল্লাহ হয়তো আমাকে কখনোই ক্ষমা করবে না। এইসব চিন্তা করে আমি সোজা আমার বাবা মার পায়ের কাছে পড়ে গিয়ে কান্না করতে লাগলাম। বাবা মা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি তোমাদের ভুল বুঝেছি। আমি তোমাদের একমাত্র ছেলে, বেঁচে থাকতে আমাদের কোথাও যেতে হবে না। বাবা, কে তুমি? মা, এটা আমাদের নীল ভাইয়া, তোমার একমাত্র ছেলে। এটাই আমাদের ছেলে? এতদিন কই ছিলি বাবা? তুই আমাদের মাফ করে দে বাবা। আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি।
তারপর তাদের সাথে আরও অনেকক্ষণ কথা বললাম। তাদের প্রতি আমার আর কোনো রাগই নেই, সব রাগ যেন পানি হয়ে গেল। এতদিন আমি ভুল ছিলাম। আল্লাহ যে কেন এতদিন এটা আমাকে বুঝতে দেয়নি তা আমার একমাত্র আল্লাহই ভালো জানে। এক পর্যায়ে আমি বাবাকে বললাম, আচ্ছা তোমরা চলে যাবে কেন এই শহর ছেড়ে? গতকাল রাজু আমাকে তার বাড়িতে ডেকে বলে যে তুমি তো তোমার বাড়ি আমার কাছে বিক্রি করে দিয়েছ, এখন আমার অনেক টাকা দরকার। আমি বাহিরের সব জমি বিক্রি করেছি, তা দিয়েও আমার কিছু হচ্ছে না, কিছু টাকা শর্ট আছে। তাই আমি এই বাড়ি বিক্রয় করব। তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে আমাকে 10 লাখ টাকা দিতে হবে, আর তা না হলে আমি তোমাদের বাসা থেকে বের করে দিয়ে এই বাড়ি বিক্রয় করে দিব 10 লাখ টাকায়। বাবারে, তুই তো আগে থেকেই জানিস তোর চাচা কেমন। আমি তো ওদের বাসায় বুয়ার কাজ করি, তাই সেদিন সকালে কাজ করার সময় শুনতে পারলাম রাজু ওর বউকে বলেছে, শোন শালা, আমি একজনের সাথে একটা ব্যবসা করতে যাচ্ছি। ওহ, তা তো ভালোই। তা কার সাথে আবার ব্যবসাটা করতে যাচ্ছ বলো দেখি? আর কি ব্যবসা? আরে জয়ের একটা বন্ধুর সাথে। জয় তো খুবই ভালো ছেলে, তার ওপরও তুমি একটু ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। আর কি ব্যবসা তা তো বললে না? আরে আমাদের গ্রামে একটা কারখানা তৈরি করা হবে, আর যেটার ম্যানেজার থাকবো আমি। ওখানে আমাকে কিছুটা ইনভেস্ট করতে হবে। কোম্পানিটা সরাসরি বাইরের দেশ থেকে পরিচালিত করা হবে। ওখানে আমাকে 1 কোটি টাকা দিতে হবে, আর কোম্পানিটা আমাদের গ্রামেই হবে। এতগুলো টাকা ইনভেস্ট করবে? এমনও তো হতে পারে যে তোমার টাকা মেরে দেবে। আর কিসের কারখানা করতে চাচ্ছে তারা, সেটা কি তুমি জানো? আরে তুমি তো জয়কে ভালো করেই চিনো। ও যেখানে আছে সেখানে কোনো প্রকার ভেজাল নেই। সে তো খুবই সাদাসিধে একটা ছেলে। আর কারখানাটা হলো মদের কারখানা। যা করবে ভেবে চিন্তে করবে। আর আমাদের এই গ্রামে মদের কারখানা করবে, এদের কেউ কিছু বলবে না? আরে আমাকে কি তোর বোকাচন্দ্র মনে হয় নাকি? আমি সব কিছু ভেবেই বলছি। আর চেয়ারম্যান এমপি সবগুলো ওই জয় বন্ধুই ম্যানেজ করছে। এতে করে আমার কোনো সমস্যা হবে না। দেখো, যেটা তোমার ভালো মনে হয় সেটাই করো, তবে যা করবে তা ভেবে চিন্তেই করবে। কিন্তু এত টাকা কই পাবা? তা তো অবশ্যই। আর টাকা তো আমি ম্যানেজ করেই ফেলছি। রফিক ভাইয়ের সমস্ত জায়গা বিক্রি করে দিয়েছি, সেখান থেকে টাকাগুলো জোগাড় হয়েছে। আর কিছু টাকা কম হয়েছিল, সেগুলো আমি একজন থেকে সুদে উপর নিয়েছি। রফিক ভাইয়ের বাড়ি বিক্রি করে সেই টাকা দিয়ে দেব। আচ্ছা, সবই তো বুঝতে পারলাম, তা কোম্পানিটা কোথায় হবে? আরে কোম্পানিটা হবে জয়ের জায়গায়। যাক, এতক্ষণ পর আমার পুরোপুরি বিশ্বাস হলো যে এই কাজটি তোমার সফল হবে। কারণ হলো, জয় যেখানে আছে সেখানে টাকা পয়সা মেরে দেওয়ার কোনো কথাই আসে না। আর শুনো, আমি ওদের বলে দিয়েছি যে তাড়াতাড়ি করে বাড়িটা খালি করে দিতে, আর তা না হলে যেন আমাকে 10 লক্ষ টাকা দিয়ে দেয়। আরে ওরা এত টাকা কই পাবে? তুমি বাহিরে অন্য লোকজন দেখে যারা এই বাড়ি কিনতে চায়। সেই খবর আমি সবার মাঝে ছড়িয়ে দিয়েছে। আর বাড়ি নিয়ে চিন্তা করো না, এটা আমি কোনো প্রকার জালিয়াতি করে কিনিনি। এটা সে নিজে আমার কাছে বিক্রি করছে, তাই বাড়িটা বিক্রি করতে আমাদের বেশি একটা কষ্ট হবে না। দেখি কি হয়। আচ্ছা তুমি থাকো, আমি গিয়ে আবার বড় ভাইকে টাকার কথা বলি ওকে। শায়লা হলো রাজু কাকার বউয়ের নাম। তারপর রাজু কাকা গিয়ে আমার বাবার সাথে কথা বলে টাকা না দিতে পারলে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলে। বাবা, তুমি যে বাড়িটা বিক্রি করে দিয়েছো সেই টাকাটা কি করেছো? জান্নাতকে বিয়ে দেওয়ার সময় তোর চাচার কাছ থেকে বাড়ির দলিল রেখেছিলাম, আর একটা নির্দিষ্ট সময়ের কথা বলে টাকা নিয়েছিলাম, কিন্তু সময় মতো টাকা ফেরত দিতে পারিনি। তাই সে আমার কাছ থেকে জোর করে বাড়ির ভিটাটা লিখে নিয়েছে। আচ্ছা, চিন্তা করো না, আমি সব কিছুর প্রতিশোধ নেব ওই রাজুর কাছে থেকে। বাবা, তোর মা ঠিক কথাই বলেছে। তার থেকে ভালো হয়, চল বাবা, আমরা 3 জনে মিলে এই গ্রাম থেকেই চলে যাই। অনেক দূরে কোনো একটা গ্রামে চলে যাব। বাবা মা,
ছোট থেকেই অনেক সহ্য করেছি এই রাজু কাকার অত্যাচার। আর না, তোমাদের ছেলে আর আগের মতো নেই। সে এখন অনেক পাল্টে গেছে। সে এখন আর কাউকে ভয় পায় না। বাবা, তুই ওই রাজুর কিছুই করতে পারবি না। সে টাকার জোরে সব করতে পারে। ওর সাথে আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই আছে। সে সবাইকে টাকা খাইয়ে হাত করে রেখেছে। সমস্যা নেই বাবা, এবার আমিও দেখব ওর ক্ষমতা কত। তোমরা হয়তো জানো না আমি কে বা আমি কি করি। তুই তো আমাদের ছেলে, আর তুই কি করিস বাবা? নীল আসলে একজন আর্মির ক্যাপ্টেন। কি, আমার ছেলে একজন আর্মি? সত্যি বলছো তো বাবা জয়? বাবা, ও সত্যি বলেছে। তবে এটা শুধু তুমি, আমি, মা, জয় আর জান্নাত জানে, আর কেউই জানে না। আর তার থেকে বড় কথা হলো যে আমাকে এখনো কেউ চিনতে পারেনি। আমি তোমাদের সেই ছেলে নীল। আচ্ছা, তাহলে এখন তোর প্ল্যান কি সেটা বলতো। ও হ্যাঁ, এটা তো বলতেই ভুলে গেছি। সবাই শোনো তাহলে। এখন আমাদের প্ল্যান হলো যে 1 কোটি টাকা রাজু কাকা আমাদেরকে দিয়েছে, সেখান থেকে বাবা তুমি 10 লাখ টাকা নিয়ে গিয়ে ওই বাড়িতে ভিটাটা নিয়ে নাও। তারপরেরটা আমি দেখছি। আর এখন তোমরা কয়দিন জয়ের সাথে ওর ওই বাড়িতেই থাকবে, কেমন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবা, তুমি যে 10 লাখ টাকা নিয়ে আজকে রাজু কাকাকে দিয়েছো, সেটা আমি আর জয় মিলে সেই টাকাটাও কৌশলে নিয়ে নিব। এই রাজুকে আমি এবার চিরতরে নিঃস্ব করে দেব। বাবা, সে আমাদের অনেক ক্ষতি করেছে, আর শুধু আমাদেরই না, আরও অনেকের ক্ষতি করেছে। তুই ওর সঠিক শাস্তি দিবি। এবার দেখ আমি ওই রাজুর কি করি। আর হ্যাঁ, আমি যা যা বললাম তা যেন তোমাদের সবারই মনে থাকে। তারপর আমরা সবাই মিলে বাড়ির ভিতরে চলে গেলাম এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া সেরে নিলাম। আর হ্যাঁ, রূপ বাসায় ছিল না, তাই সে এখনো জানে না যে আমি আর্মির ক্যাপ্টেন। এইভাবেই কেটে গেল আরও একটি দিন। এদিকে আমি আজকে সকালবেলা বাবা আর মাকে 10 লাখ টাকা দিয়ে রাজু কাকার কাছে পাঠালাম বাড়ি ভিটের জমিটাকে ফিরিয়ে আনার জন্য, যাতে করে রাজু কাকা ওটা অন্য কারো কাছে বিক্রি করতে না পারে। আমার কথা মতো বাবা মা তাই করলো। তারপর যে তার রাজু কাকাকে বলতে লাগলো, রাজু, এই নে আমার বাড়ি ভিটের টাকা 10 লাখ। এখন তুই তাড়াতাড়ি করে আমার বাড়ির দলিলটা আমাকে দিয়ে দে। বাহ বাহ বাহ, তুই তো এত তাড়াতাড়ি টাকা ম্যানেজ করে ফেলবি, গুড। ভাই, এই নাও তোমার টাকা। তা তো নিবই। তা এত তাড়াতাড়ি এতগুলো টাকা তোমার কিভাবে ম্যানেজ করলে? কাহিনী তো বুঝতে পারলাম না। টাকা কিভাবে পেয়েছি তা তোর না জানলেও চলবে। এখন আমাদের বাড়ির দলিলটা তাড়াতাড়ি করে দেও, আমাদের আরও কাজ আছে। তারপর রাজু কাকা টাকাটা নিয়ে বাড়ির ভিতরে চলে গেল এবং কিছুক্ষণ পর সে একটা দলিল নিয়ে এসে বাবার হাতে দিয়ে দেয়। তারপর বাবা মা সেই দলিল নিয়ে চলে আসে জয়ের বাড়িতে। তারপর আমি আর জয় বিকেলবেলা বাজারের দিকে যাওয়ার জন্য রেডি হলাম। তারপর দুজনে মিলে রাস্তা দিয়ে হাঁটছি, আর তখনই জয় বলছে, কে রে, এখন কি করবি? আর কিভাবেই বা রাজু কাকা থেকে এই 10 লাখ টাকা নিবি? কিভাবে নিব মানে বুঝিয়ে বল। বলছি যে রাজু কাকা যদি জানতে পারবে আমরা ওর সাথে চিট করেছি, তাহলে তখন কি করবি তুই? আর আমারই বা কি হবে? আর এসব চিন্তা করিস না, আমি আছি না, আমি সব কিছু সামলে নেব। আর আমি তোকে যেভাবে বলি সেভাবে কাজ করবি। হুম, বল আমাকে কি করতে হবে? শোন, রাজু কাকার সাথে দেখা হলে আমরা বলবো যে কাকা আরও 2-1 দিনের মধ্যেই আমাদের কারখানার জন্য বিল্ডিং বানানো শুরু হবে, আর তার জন্য ইট বালি সিমেন্ট কিনতেই আরও কিছু টাকার কম পড়েছে। আর সমস্যার কারণে চায়নারা টাকা পাঠাতে পারছে না। কয়েকদিন পর যখন টাকা পাঠাবে তখন আপনাকে 10 লাখের বদলে 11 লাখ দিয়ে দেব, তাহলে দেখবি টাকাটা দিয়ে দেবে। ওকে, এখন চল বাজারের দিকে যাই, তাহলেই রাজু কাকার সাথে দেখা হয়ে যাবে। তারপর আমরা দুজনে একটু এগোতেই দেখতে পেলাম রাজু কাকা আর তার সাথে কয়েকজন লোক মিলে কোথায় যেন আসতেছে। আমাকে আর জয়কে দেখে তারা বলে উঠল, কি রে, তোরা দুজনেই কই যাস? এই তো কাকা, একটু বাজারে যাব। তা তোরা তো আমাকে কোনো ডকুমেন্ট দিলি না। আরে কাকা আপনি ধৈর্য হারা হবেন না, সময় মতো আপনি সব পেয়ে যাবেন। কাকা, চিন্তা করবেন না। আর হ্যাঁ, একটা কথা, 2-1 দিনের মধ্যেই আমাদের কাজ শুরু হয়ে যাবে। কি কাজ শুরু হবে আমি তো জানি না। আরে ওই যে কারখানার কাজ, আমরা তো ইটের ভাটায় যাচ্ছি ইট কিনতে, আপনি একটা কাজ করে দিতে পারবেন? বল কি কাজ করতে হবে। আমাদের আরও কিছু টাকার শর্ট আছে, আপনি কি আর 10 লাখের মতো টাকা দিতে পারবেন? আমরা কিছুদিন পর টাকাটা দিয়ে দেব।
এটা মনে করেন ধার হিসাবে। আর আপনি এখন 10 লাখ টাকা দিলে আমরা আপনাকে 11 লাখ টাকা দিয়ে দিব। ওহ, এই ব্যাপার। আচ্ছা, সমস্যা নেই, আমি টাকা দিয়ে দেব। সন্ধ্যায় বাড়িতে এসে নিয়ে যেও। আর হ্যাঁ, আমি কিন্তু একমাত্র বিশ্বাসের উপর ভিত্তি করে এতগুলো টাকা তোমাদেরকে দিচ্ছি। আমার বিশ্বাসটা রেখো। আর সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। কাকা, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। জয়, তুই তো আমাকে ভালো মতোই চিনিস। আমি কেমন তা ভালো করেই জানিস। আমার সাথে ধোঁকাবাজি করলে বা করার চেষ্টা করলে আমি কাউকে ছাড়ব না। জি কাকা, আমি তো আপনাকে চিনি, আপনি কেমন তাও জানি। সমস্যা নেই কাকা, আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো সমস্যাই হবে না। আর সন্ধ্যার পর আপনাদের বাড়িতে যাব। ওকে, সমস্যা নেই, আইসো। তারপর কাকা আর তার সাথে থাকা লোকজন চলে গেল। আর আমরাও দুজনে চলে গেলাম বাজারে। আর সেখানে গিয়ে আমি রবি আন্টির সাথে কথা বললাম। তাকে আমি সব প্ল্যানের বিষয়ে জানিয়ে দিলাম। তিনি যথেষ্ট পরিমাণে সাহায্য করেছেন এবং করছেনও। সন্ধ্যার সময় বাজার থেকে সোজা রাজু কাকার বাসায় চলে গেলাম। সেখান থেকে 10 লাখ টাকা নিলাম। এভাবেই কেটে গেল আরও কয়েকটি দিন। আমরা এখন কোনো কাজ শুরু করিনি। এর মধ্যেই রাজু কাকা আমাদের কাছে কয়েকবার এসেছে। আমি ভুলভাল বুঝিয়ে তাকে পাঠিয়ে দিয়েছি। জয়, এবার কাকাকে আমি সব সত্যিটা বলেই দেব। নীল, আমার ভয় করছে, জানি না কি হবে। সত্যিটা জানার পর যে কি করবে রাজু কাকা, তা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। আর চিন্তা করিস না, আমি আছি তো। আমি সব সামলে নেব। তুই শুধু আমার সাথে তাল মেলাবি। ঠিক আছে। বিকেলে আমি, জয়, জান্নাত, রূপ, বাবা মা একসাথে বসে গল্প করছি জয়ের বাসায়। এমন সময় কোথা থেকে যেন রাজু কাকা চলে আসলো। আর তার সাথে প্রায় 20-25 জন লোক। তিনি এসে আমাকে বলতে লাগলো, কি হলো তোমাদের দুজনের কাহিনী? তো আমি বুঝতে পারলাম না। তোমরা কোনো কাজ শুরু করলে না। আমি যে এতগুলো টাকা দিলাম সেগুলো কোনো ডকুমেন্ট দিলে না। তার থেকে বড় কথা, এখন তোমরা আমাকে এড়িয়ে চলছো, তার মানে কি? আসলে কাকা, হয়েছে কি, আমি আর তোমাদের কোনো কথা শুনতে চাচ্ছি না। তোমরা আমার থেকে 1,10,00,000 টাকা নিয়েছো, তা আমাকে ফেরত দাও। কাকা আপনি আমাদের কিসের টাকা দিয়েছেন বুঝতে পারলাম না তো। এই জয়, এই ছেলে কি বলছে? আমি নাকি ওকে কিসের টাকা দিয়েছি? তুমি কি আমার সাথে মজা করছো? কি রে জয়, ইনি কি বলছে? আমি আবার কখন ওনার থেকে টাকা নিলাম? আর উনি কে? আমি তো রাজু কাকার কথা বুঝতে পারছি না, কখন তুই ওনার থেকে টাকা নিলি? কি যা নয় তাই বলছেন। আমি কখনো আপনার থেকে টাকা নিলাম? আর আমি বা কেন আপনাকে এড়িয়ে চলবো? আর ও যে আপনার থেকে টাকা নিয়েছে, তার কি কোনো প্রমাণ আছে? বুঝতে পারছি, তোরা আমার সাথে ছলচাতুরি করছিস। ভালো করে বলছি, আমার টাকা দিয়ে দে, না হলে তোমাদের আমি কেটে ফেলবো। এই আপনি জান তো এখান থেকে। আমি আপনার থেকে কোনো টাকা পয়সা নিইনি। আপনার কোথাও ভুল হচ্ছে। বুঝতে পারছি, এভাবে বললে হবে না, তোদের অন্যভাবে বোঝাতে হবে। এই তোরা সবাই ওদেরকে নিয়ে স্কুলের মাঠে আয়। এই, আমাদের নিয়ে যেতে হবে না, আমরা নিজেরাই চলে যাচ্ছি। বাবা শুধুমাত্র আমার দিকে তাকিয়ে কথাটা বলল। আমি বাবার কথার সাথে সায় মিলালাম। তারপর আমি চলে গেলাম স্কুলের মাঠে। যাওয়ার আগে আমি শুধু আমার ফোনটা দিয়ে একজনকে একটা মেসেজ করে দিলাম। স্কুলের মাঠে এসে রাজু বলল, ভালোই ভালোই বলছি, আমার টাকা দিয়ে দে। আমি আপনার থেকে কোনো টাকাই নিইনি। এটা বলাতে রাজু কাকা এসে আমাকে মারতে লাগলো। আমার তো মেজাজ খারাপ হয়ে গেল। তাও আমি চুপ করে রইলাম। কিন্তু আমার বাবা চুপ রইল না। সেও গিয়ে রাজু কাকাকে কয়েকটা চড় মারলো। এতক্ষণে আশেপাশে অনেক লোক জমে গেছে। তোর এত বড় সাহস, তুই আমাকে মারিস? এই তোরা কে কোথায় আসিস? রফিককে মেরে হাত পা ভেঙে দে। রাজু কাকার কথা শুনে তার লোকজন যেই বাবাকে মারতে আসবে ঠিক তখনই আমি আমার কাছে থাকা একটা পিস্তল বের করে একজনের পায়ে গুলি করে দিলাম। এটা দেখে তো আশেপাশের সবাই এবং রাজু কাকা সহ ভয় পেয়ে গেল। বাবাকে মারতে আসা লোকজনগুলো পিছিয়ে গেল। আমার বাবার গায়ে যদি কেউ একটা হাত দিয়েছে, তার হাতের প্রতিটি আঙ্গুলে একটা করে বুলেট গুঁজে দেব। আমার কথা শুনে তো সবাই অবাক হয়ে গেল। রাজু কাকা তো বলেই ফেললো, কি, তুই ওই রফিকের ছেলে? হুম, যাকে তুই এই এলাকা ছাড়া করেছিলি, আমি সেই। যাকে তুই তোর পরিবার মিথ্যা ধর্ষণের অপবাদে অপবাদী করেছিলি, আমি সেই নীল।
ওহ, তাই তো বলি, যে যার কাছে চাল কেনার টাকা নেই সেই লোকটা আমাকে 10 লক্ষ টাকা দিয়ে বাড়ি ভিটা কিনে নেয়। আচ্ছা যাই হোক, আমি এত কিছু জানি না। তোমাকে আমি যে টাকা দিয়েছি সেগুলো ফেরত দাও। আমি যে তোর থেকে টাকা নিয়েছি তার কোনো প্রমাণ আছে তোর কাছে? যদি প্রমাণ না থাকে তাহলে আমাকে আর আমার পরিবারের কাউকে বিরক্ত করিস না। যদি বিরক্ত করিস সেটা তোর জন্য ভালো হবে না। আমার টাকা দিয়ে দে, না হলে তোর গোটা পরিবারকে আমি মেরে ফেলবো। তাই? তা আয়, পারলে আমাকে মেরে দেখা। আমার কথা শুনে যে রাজু কাকা আমাকে মারতে আসতে যাবে ঠিক তখনই জয় বলে ওঠে, কাকা, নীল কিন্তু আর আগের নীল নেই। সে এখন একজন আর্মির মেজর। তাই ভেবেচিন্তে কাজ করুন। আর নীল তার বাবার জমির টাকা আপনার থেকে নিয়েছে। আপনি তার বাবার থেকে জালিয়াতি করে নিয়েছেন সম্পত্তি, আর নীল আপনার থেকে নিয়েছে টাকা, সমান সমান। জয়ের কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। আর আমি একবার রূপের দিকে তাকালাম, দেখলাম সে শুধু হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে। রাজু কাকা মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছে না। আপনারা সবাই শুনুন, এই রাজু কার কার সাথে অন্যায় অত্যাচার করেছে আপনারা সবাই এক সাইডে দাঁড়ান। আজকে আপনাদের সাথে করা পাপের ফল পাবে এই রাজু। একটু পরেই পুলিশ চলে আসবে, ওরা কেউ যেন পালাতে না পারে। আমার মুখে এমন কথা শুনে রাজু কাকা সহ ও সহযোগীরা যেই পালাতে যাবে, এলাকাবাসীরা সবাই মিলে ওকে ধরে একসাথে বেঁধে ফেলে। ঠিক তখনই কোথা থেকে যেন রাজু কাকার বউ চলে আসে এবং এসেই তিনি বলে, কি হয়েছে এখানে? ওরা আমার স্বামীকে কারা বেঁধে রেখেছে? কার এত বড় সাহস আমার স্বামীকে বেঁধে রেখেছে? দেখুন আস্তে কথা বলুন, না হলে আপনাকেও বাঁধতে বাধ্য হব। আমার স্বামী কি করেছে যে ওকে বেঁধে রাখা হয়েছে? আপনার স্বামী আমার বাবার সব জমি জমান জালিয়াতি করে দখল করে নিয়েছে। আর এখানে আরও মানুষ আছে যাদের সাথে আপনার স্বামী এমন অন্যায় করেছে। কে তোর বাবা? আমার বাবা হলেন ইনি। বাবাকে দেখিয়ে দিয়ে কথাটা বললাম। বাবাকে দেখে তো চাচি অনেকটাই অবাক হয়ে গেল আর বলতে লাগলো, ও, তুই তাহলে সেই ধর্ষক যে আমার মেয়ের সাথে অপকর্ম করতে চাইছিলি? সেটা আপনি ভালো করে জানেন কি হয়েছিল। আজকে আপনাকেও থানায় দিব। চাচি কিছু বলতে যাবে এমন সময় পুলিশ চলে আসলো আর আমার কাছে এসে আমাকে বলল, মিস্টার নীল, আপনার মেসেজ পেয়েই চলে আসলাম। কিছু হয়েছে কি? না না অফিসার, তেমন কিছু হয়নি। একজন বড় ক্রিমিনালকে ধরিয়ে দিতে আপনাকে ডাকা। ওই যে উনি হলো রাজু। সে অনেক বড় ক্রিমিনাল। সে অনেক মানুষের সাথে অন্যায় করেছে। আপনি তাকে ধরে নিয়ে যান, আর তার বিরুদ্ধে আমি সব সাক্ষ্য প্রমাণ আপনার সাথেই পাঠিয়ে দিচ্ছি। আর তার সাথে জড়িত সবাইকে আপনি কঠোরতম শাস্তি দিবেন, ওকে? আপনি যেহেতু বলেছেন সেহেতু আমাকে শুনতে হবে। ঠিক আছে অফিসার, আপনাকে অনেক ধন্যবাদ। আর চাইলে এদের আমি একাই শাস্তি দিতে পারতাম, কিন্তু সেটা বেআইনি হবে, তাই আপনার হাতে তুলে দিলাম। আপনি চিন্তা করবেন না, বাকিটা আমি দেখে নেব। এই বলে পুলিশ ওদের ধরে নিয়ে চলে গেল, সাথে চাচিকেও নিয়েছে। আর এদিকে আমি পুলিশের সাথে কিছু লোকজনকে পাঠালাম যাদের সাথে অন্যায় জালিয়াতি ইত্যাদি করেছে রাজু কাকা। কয়েকদিন পর আমি জানতে পারি যে রাজু কাকা সহ জড়িতদের কারো 4 বছর, কারো 10 বছর, কারো 5 বছর হিসেবে সাজা হয়েছে। এদের মধ্যে আমাদের এলাকার চেয়ারম্যান এবং মেম্বারও ছিল। কয়েকদিন পর আমি রূপকে বিয়ে করে নিলাম। আমার বিয়েতে রুবি আন্টি এবং তার ভাইয়ের পুরো পরিবারই এসেছিল। তারপর আমি আবারও চলে গেলাম আমার কর্মস্থলে। বাবা মায়ের সাথে থাকে রূপ, জান্নাত আর জয়। আর আমি সময় পেলেই রুবি আন্টির সাথে দেখা করে আসি। এভাবে কাটছে জীবন। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।